আসসালামু আলাইকুম। আমি আজকে তোমাদের কেমিস্ট্রির ষষ্ঠ অধ্যায় অর্থাৎ মৌলের ধারণা ও রাসায়নিক গণনার গাণিতিক সমস্যাবলীর উপর 3 নম্বর পর্বটা আপলোড করব। তাহলে প্রথম দুইটা পর্ব অলরেডি আপলোড করা আছে, তোমরা অবশ্যই এগুলো দেখবা। তাহলে আমার এই 6 নম্বর অধ্যায়ের 3টা গাণিতিক সমস্যাবলীর পর্ব থাকলো, পর্ব 1, পর্ব 2, পর্ব 3। এই 3টা পর্ব যদি কেউ সলভ করে তাহলে আশা করা যায় 6 নম্বর অধ্যায়ের যত টাইপের গাণিতিক সমস্যাবলী তোমাদের পরীক্ষায় আসে তোমরা পারবা, একটু গ্যারান্টি আমি দিতে পারি। হ্যাঁ, কারণ ষষ্ঠ অধ্যায় মানেই অঙ্ক, আর অঙ্ক মানেই ষষ্ঠ অধ্যায়, অর্থাৎ এই 3টা পর্ব করে ফেললে তোমার ষষ্ঠ অধ্যায়ও কমপ্লিট হয়ে যাবে। তাহলে আজকে শুরু করি। আজকের পর্বে থাকবে স্টয়কিওমিতি জিনিসটা কী, বা এই টাইপের অঙ্ক কী কী আসে, লিমিটিং বিক্রিয়কের অঙ্ক, বা উৎপাদের শতকরা পরিমাণের অঙ্কগুলো কী কী। তাহলে আজকে তোমাদের খুব সহজ একটা ট্রিক্স শিখিয়ে দিব, যে ট্রিক্স অ্যাপ্লাই করলে তোমরা অঙ্ক করার আগেই বলে দিতে পারবে লিমিটিং বিক্রিয়কটা কী। তাহলে আমার সাথে থাকো, পুরো লেকচারটা দেখো। আর এই ষষ্ঠ অধ্যায়ে কিন্তু সবচেয়ে কঠিন অঙ্কগুলো হলো এইগুলার, সবচেয়ে কঠিন বিক্রিয়ার অঙ্কগুলো কি সবচেয়ে কঠিন, আমরা সবাই ভয় পাই। তাইলে আমার সাথে থাকো, আজকের পরে ইনশাল্লাহ তোমাদের ভয়টা কিছুটা হইলেও দূর হবে। তাহলে শুরু করি। দেখো, স্টয়কিওমিতি জিনিসটা কি? স্টয়কিওমিতি জিনিসটা আর কিচ্ছু না, এটা একটা বিক্রিয়া না, রাসায়নিক বিক্রিয়া না। বিক্রিয়ার বাম পাশেরগুলোকে বলি আমরা বিক্রিয়ক, আর ডান পাশেরটাকে বলি উৎপাদ। অর্থাৎ বিক্রিয়া যারা বিক্রিয়া করে তাদেরকে বলবো বিক্রিয়ক, আর বিক্রিয়ার মাধ্যমে যেটা উৎপন্ন হয় বা তুমি হাতে পাবা সেটাকে বলবো উৎপাদ। ওকে, তাইলে একটা রাসায়নিক বিক্রিয়ায় কতটুকু বিক্রিয়ক বিক্রিয়া করে কতটুকু উৎপাদ তৈরি করবে, বা এতটুকু উৎপাদ তৈরি হইতে হলে কতটুকু বিক্রিয়ক তোমাকে বিক্রিয়ায় দিতে হবে, এই টাইপের জিনিস নিয়ে রসায়নের যে শাখা আলোচনা করে তাকে বলবো স্টয়কিওমিতি। ওকে, আচ্ছা, এখন স্টয়কিওমিতির অঙ্কগুলো করতে হলে কি লাগবে সেটা আগে শিখে নেই। একটা বিক্রিয়া চিন্তা করো, সাপোজ ম্যাগনেসিয়াম আর অক্সিজেনের বিক্রিয়া কি তৈরি হয়? ম্যাগনেসিয়াম অক্সাইড। একটা কথা মন দিয়ে শোনে নাও, তোমার স্টয়কিওমিতির অঙ্ক, লিমিটিং বিক্রিয়কের অঙ্ক বা উৎপাদের শতকরা পরিমাণ, এই টাইপের ক্যালকুলেশন করার সময় বিক্রিয়ায় অবশ্যই সমতা করতে হবে। সমতা ছাড়া আমরা কিন্তু সমান চিহ্ন দিতে পারি না। ওকে, তাহলে বিক্রিয়ায় সমতা করতে হবে। সমতা মানে বুঝছো তো, বাম পাশে আর ডান পাশে তোমার মৌলগুলোর সংখ্যা কি থাকতে হবে? সমান। ধরো বাম পাশে ম্যাগনেসিয়াম আছে 2টা, ডান পাশেও কয়টা? 2টা। বাম পাশে অক্সিজেন আছে 2টা, দেখো ডান পাশেও অক্সিজেন পরমাণু কয়টা আছে? 2টা। অর্থাৎ বিক্রিয়ক আর উৎপাদে মৌলগুলার পরমাণুর সংখ্যা সমান থাকতে হবে। তাহলে রাসায়নিক বিক্রিয়া অবশ্যই সমতা করব। তাহলে আমি কয়টা রাসায়নিক বিক্রিয়া সমতাকৃত লিখে দিব, 8-10টা, একটু মুখস্থ করে নিও, বেশিরভাগ ক্ষেত্রে ওইগুলাই আসে। আচ্ছা, তাহলে দেখো ম্যাগনেসিয়াম আর অক্সিজেনের বিক্রিয়া আমরা কি পাই? ম্যাগনেসিয়াম অক্সাইড। সমতা করার জন্য 2 মোল ম্যাগনেসিয়াম বা 2টা ম্যাগনেসিয়াম 1 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 2 মোল কি তৈরি করে? ম্যাগনেসিয়াম অক্সাইড। সবসময় মনে রাখবা, সামনে যেটা থাকবে এই যে 2, এখানে কিছু নাই মানে কিন্তু সামনে 1 আর 2, এটা হলো মোল। অর্থাৎ 2 মোল ম্যাগনেসিয়াম 1 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কয়টা তৈরি করে? 2 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে। তাহলে একটা জিনিস আমরা পেয়ে গেলাম, বিক্রিয়া থেকে আমরা যদি মোল দিয়ে বিক্রিয়া মানে পরিমাণ যাচাই করতে চাই, তাহলে যে কোনো বিক্রিয়া আমরা বলতে পারি না 2 মোল ম্যাগনেসিয়াম, কিছু না থাকলে কিন্তু 1 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 2 মোল কি তৈরি করে? ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে। এখন একটা বিক্রিয়া আমি খালি রাখছি তোমাদের বোঝানোর জন্য, তাহলে এখানে আমরা এটা লিখতে পারি না, এখানে কয় মোল বলো তো? কিছু নাই মানে 1 মোল। 1 মোল নাইট্রোজেন, এখানে কয় মোল? সামনে যেটা থাকবে তত মোল, সিম্পল। 3 মোল হাইড্রোজেন, এখানে কত মোল? সামনে 2 মোল, সামনে কিছু না থাকলে 1 মোল, 2 মোল অ্যামোনিয়া। তাহলে এই বিক্রিয়া বলতে পারি 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া তৈরি করে। এটা একটা মানে স্ট্রাকচার গেল। অনেক সময় বিক্রিয়া চাইতে পারে 1 মোল নাইট্রোজেনের সাথে কত মোল হাইড্রোজেন বিক্রিয়া করে, এইভাবে চাইতে পারে। তাইলে মৌলের ধারণাটা পেয়ে গেলাম, একদম সিম্পল। সামনে যেটা থাকবে প্রত্যেকটার এত মোল, এটার এত মোল, এটা মোলের সাথে বিক্রিয়া করে। 2 মোল ম্যাগনেসিয়াম 1 মোল অক্সিজেন 2 মোল। এই বিক্রিয়াটা চিন্তা করো, সামনে কিছুই নেই মানে 1 মোল হাইড্রোজেন 1 মোল ক্লোরিনের সাথে বিক্রিয়া করে 2 মোল HCl তৈরি করে। এই সংখ্যাটা, এটা হলো পরমাণুর সংখ্যা, এইখানে সামনে যেটা থাকবে ওইটা শেষ, এটা গেল। আর পরিমাণটা কে কতটুকুর সাথে বিক্রিয়া করে সেটা আমরা কেমনে বের করব? দেখো তোমরা কিন্তু আমি আগের লেকচারগুলোতে পারমাণবিক ভরগুলো জানার জন্য বারবার রিকোয়েস্ট করছিলাম। তাহলে আবারও বলি, পারমাণবিক ভরগুলো কিন্তু কিছু মৌলের মুখস্থ করে নিবা, অঙ্ক করতে করতে যেগুলো পাবো এগুলি করলেই হবে। ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর কিন্তু 24। তাহলে এখানে ম্যাগনেসিয়াম আছে কিন্তু 2টা, একটার 24 হলে টোটাল আছে কয়টা? 2টা। এটা তো বুঝো, এই যে 2 ম্যাগনেসিয়াম মানে কি? এখানে ম্যাগনেসিয়াম পরমাণু কয়টা আছে? 2টা। একটার পারমাণবিক ভর 24, তাহলে 2টার হবে 2 × 24। তাহলে টোটাল ম্যাগনেসিয়ামের পরিমাণ আছে 48 গ্রাম। অক্সিজেন দেখো, একটার পারমাণবিক ভর 16, অক্সিজেনের পারমাণবিক ভর 16, আছে পরমাণু কয়টা? 2টা না?
তাহলে অক্সিজেনের এখানে টোটাল ভর হবে 32 গ্রাম। সিমিলারলি ম্যাগনেসিয়াম অক্সাইড আছে দেখো 2 অণু বা 2 মোল, তাহলে 2 ইন্টু একটা ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর 24 প্লাস কত 16। তুমি শুধু ম্যাগনেসিয়াম অক্সাইডের পারমাণবিক ভরটা হিসাব করো তো, ম্যাগনেসিয়ামের কত 24 প্লাস অক্সিজেনের কত 16, তাহলে টোটাল কত 40। এটা আণবিক ভর। আণবিক ভর মানে কি, যৌগে মৌলগুলোর পারমাণবিক ভর যোগ করে দাও, 24 প্লাস 16 ইজ ইকুয়াল টু কত 40। তাহলে এই ম্যাগনেসিয়ামের আগে কয়টা আছে, 2টা। এক অণুর ভর যদি 40 হয় তাহলে 2 অণু বা 2 মোলের ভর কত হবে 80। অর্থাৎ এই যে দেখো 2 ইন্টু 40 সমান সমান 80। তাহলে সামনে যেটা থাকবে 2 ইন্টু এটার ভর প্লাস এটার ভর। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি বলো তো, এভাবে বলতে পারি না, দেখো তো এটার মতো চিন্তা করে যে 48 গ্রাম ম্যাগনেসিয়াম 32 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে। তাহলে এখন তুমি ক্যালকুলেশন করলেই পারবা কত গ্রামের সাথে কত গ্রাম বিক্রিয়া করে ঐকিক নিয়মে, তাই না? অঙ্ক করলে জিনিসগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে জিনিসটা বুঝছো তো, পরিমাণ এইটার এতটুকুর সাথে এইটার এতটুকু এইটার এতটুকু, এটা বিক্রিয়া হলো স্ট্যান্ডার্ড ডাটা। বিক্রিয়া থেকে যেটা পাবা সেটা হলো স্ট্যান্ডার্ড ডাটা। ওকে, তাহলে তোমার যতটুকু আছে ওটুকু হবে না, কতটুকু লাগবে সেটা তুমি বের করে ফেলতে পারবা। তাহলে এটা থেকে আমি বলতে পারি না 48 গ্রাম ম্যাগনেসিয়াম 32 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে। তাহলে 2 নম্বর ডাটা যেটা পাইলাম, যেমন নাইট্রোজেনের ক্ষেত্রে কি বলতো, একটা নাইট্রোজেনের পারমাণবিক ভর 14, এখানে আছে কয়টা 2টা ইন্টু 2, তাহলে কত হবে 28। হাইড্রোজেন একটার পারমাণবিক ভর কিন্তু 1, হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, হাইড্রোজেন পরমাণু আছে কয়টা 2টা, আর এটা টোটাল কত মোল আছে 3 মোল, এটা হলো 1 মোলের ভর, টোটাল আছে 3 মোল, তাহলে কত হবে 2 একে 2 3 দুগুণা 6 গ্রাম। অ্যামোনিয়া দেখো তো 2, এখানে নাইট্রোজেনের ভর কত 14 প্লাস হাইড্রোজেনের ভর হলো 1 আছে 3টা, তাহলে 14 আর 3 কত 17, 17 দুগুণা কত 34। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, 28 গ্রাম নাইট্রোজেন 6 গ্রাম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 34 গ্রাম কি তৈরি করবে, অ্যামোনিয়া তৈরি করবে। এই 2টা ডাটা পাইলাম। সেমভাবে এই মোল থেকে আবার এটাও লিখতে পারি। আমরা কিন্তু আগে জানছি কি, 1 মোল যে কোনো জিনিসে কয়টা পরমাণু থাকবে, অণু বা পরমাণু 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23t। তাহলে দেখো তো এখানে কি 2 মোল ম্যাগনেসিয়াম না, তাহলে 1 মোলে থাকে এতটা, তাহলে 2 মোলে 2 ইন্টু 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23t ম্যাগনেসিয়াম পরমাণু থাকবে। মানে মৌল থাকলে পরমাণু আর অণু থাকলে হইলো অণু, এগুলা কিন্তু অণু। অক্সিজেন হলো অণু, ম্যাগনেসিয়াম অক্সাইড হলো অণু, এটা হলো কি পরমাণু। পরমাণু হলে এতটা পরমাণু। তাহলে 2 মোল ম্যাগনেসিয়াম মানে হলো 2 ইন্টু 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23t ম্যাগনেসিয়াম পরমাণু। অক্সিজেন 1 মোল, তাহলে 1 মোলে থাকবে এতটাই অণু। জাস্ট যত মোল থাকবে এটার এত গুণ থাকবে তোমার অণু বা পরমাণু, সিম্পল। তাহলে এখানে 2 মোল ম্যাগনেসিয়াম, তাহলে 2 ইন্টু এতটি ম্যাগনেসিয়াম পরমাণু, এখানে 1 মোল, তাহলে যা আছে তাই 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23t অক্সিজেন অণু, আর এখানে 2 মোল থাকে 2 ইন্টু এতটি ম্যাগনেসিয়াম অণু। তাহলে আমরা এটা বলতে পারি না এতটি ম্যাগনেসিয়াম পরমাণু এতটি অক্সিজেন অণুর সাথে বিক্রিয়া করে এতটি ম্যাগনেসিয়াম অণু তৈরি করে। এখানে কি বলতে পারি, এটা 1 মোল। 1 মোল মানে নাইট্রোজেনের কয়টা 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23t নাইট্রোজেন অণু, রাইট? আচ্ছা 3 মোল কিন্তু এখানে আছে, তাহলে আমি বলছিলাম এখানে মোল সংখ্যা যা থাকবে এত ইন্টু এতটা, তাহলে 3 ইন্টু কত 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23t কি অণু, হাইড্রোজেন অণু। আর এটা হলো 2 ইন্টু 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23t কি অণু, অ্যামোনিয়া অণু। ওকে, তাহলে তোমরা কেউ যদি এই 3টা লাইন যে কোনো বিক্রিয়া লিখে ফেলতে পারো, তাহলে স্টয়কিওমিতির 70% অঙ্ক তোমরা মুখোমুখি করে ফেলতে পারবা। আমি আবারও বলি, পরিমাণ যদি চাই, ভর কোনটার কতটুকের সাথে বিক্রিয়া করে, তোমরা জাস্ট তাদের পারমাণবিক ভর দিয়ে এটা হিসাব করে ফেলো, ডান। তারপরে দেখো কয় মোল যদি লাগে, এই যে যার সামনের সংখ্যাটা, এটার এত মোল, এটার এত মোল, এটার এত মোলের সাথে বিক্রিয়া করে। আর মৌলের সাথে যত মোল থাকবে তার সাথে কি তুমি 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 গুণ করে দিলেই তুমি তার অণু বা পরমাণুর সংখ্যা পেয়ে যাও। তাহলে স্টয়কিওমিতি জিনিসটা থাকলো, আমরা যখন অঙ্ক করব দেখবা একদম পানির মতো সহজ একটা টপিক, আমার সাথেই থাকো, হ্যাঁ। আর লিমিটিং বিক্রিয়ক কি, লিমিটিং বিক্রিয়কে আমি প্রথমেই বলে দিছি, একটা ট্রিক্স শিখিয়ে দিব, অঙ্ক করার আগেই তোমরা মুহূর্তের মধ্যে 5 সেকেন্ড 6 সেকেন্ডে বলে দিতে পারবা যে লিমিটিং বিক্রিয়কটা কি। তাহলে লিমিটিং বিক্রিয়ক আর কিচ্ছু না, এগুলো বিক্রিয়ক না, বিক্রিয়ক কিন্তু লিমিটিং বিক্রিয়ক। তাহলে উৎপাদে আমার যাওয়ার আর দরকার না, এটা হলো লিমিটিং বিক্রিয়ক। মানে হাইড্রোজেন আর ক্লোরিনের বিক্রিয়া কি তৈরি হচ্ছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে H2 আর Cl2 এই দুইটা কিন্তু এখানে বিক্রিয়ক, তাই না? আর এটা হলো উৎপাদ। এখন
লিমিটিং বিক্রিয়ক আর কিচ্ছু না, বিক্রিয়ায় যে বিক্রিয়কের পরিমাণ আগে শেষ হয়ে যাবে সেটাকে বলবো আমরা লিমিটিং বিক্রিয়ক। মানে বিক্রিয়াতেও সবসময় আমরা সমান পরিমাণ দেই না বা মাইপা ওইভাবে দেই না যে দুইটা অ্যাট এ টাইম শেষ হয়ে যাবে। বিক্রিয়ায়, রাসায়নিক বিক্রিয়ায় দেখবা হয়তো হাইড্রোজেনের পরিমাণ আগে শেষ হয়ে যেতে পারে বা হয়তো ক্লোরিনের পরিমাণ। তাহলে বিক্রিয়ায় যে বিক্রিয়কটার পরিমাণ আগে শেষ হয়ে যাবে সেটাকে বলবো আমরা কি লিমিটিং বিক্রিয়ক। এখন বলতে পারো কেন লিমিটিং বিক্রিয়ক বলি? তোমরা একটু চিন্তা করে দেখো তো ভাই, যদি বিক্রিয়ায় কোনো বিক্রিয়কের পরিমাণ আগে শেষ হয়ে যায় তাহলে বিক্রিয়া তখন স্টপ হয়ে যাবে না? বিক্রিয়া কি হচ্ছে, হাইড্রোজেন আর ক্লোরিন মিলিয়ে কিন্তু HCl তৈরি করতেছে, বুঝতেছো তো? এখন হাইড্রোজেন শেষ হয়ে গেলে শুধু কি ক্লোরিন হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করতে পারবে? না, বিক্রিয়া শেষ। তাইলে বিক্রিয়ায় যদি একাধিক বিক্রিয়ক থাকে, একটার পরিমাণ শেষ মানে বিক্রিয়াও শেষ। তাইলে যেটা শেষ হয়ে বিক্রিয়া বন্ধ করে দিচ্ছে ওইটাকেই বলতেছে লিমিটিং বিক্রিয়ক। না বুঝলে আরও সোজা, বিক্রিয়কগুলোর মধ্যে যেইটার পরিমাণ আগে শেষ হয়ে যাবে ওইটা হলো গিয়া লিমিটিং বিক্রিয়ক। তো লিমিটিং বিক্রিয়কের ট্রিক্স এবং অঙ্ক কীভাবে করতে হয় আমরা অঙ্কে গিয়ে দেখব, খুব সহজ। এখন আসো, উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয় যদি চায়, এই তিন টাইপের অঙ্ক। উৎপাদের সবই কিন্তু বিক্রিয়া থেকেই করব, এই তিনটা ডাটা আমার লাগবে। যত টাইপের অঙ্কই হোক এই তিনটা ডাটা ইউজ করব। কত মোলের সাথে কত মোল তৈরি করে, কত গ্রামের সাথে কত গ্রাম বিক্রিয়া করে, কত গ্রাম তৈরি করে, কতটুকু পরমাণুর সাথে কতটুকু অণু বা পরমাণু বিক্রিয়া করে, কতটুকু অণু বা পরমাণু তৈরি করে। এই তিনটা লাইন তোমরা লেখা শিখে ফেলো, দুনিয়া সব পারবা। তারপরে উৎপাদের শতকরা পরিমাণ। উৎপাদের শতকরা পরিমাণ জানার আগে তোমরা দেখো এনালার জিনিসটা কি। এনালার কি? ধরো একটা বিক্রিয়া যদি আমি লিখি তোমাদের, ধরো সোডিয়াম আর হাইড্রোক্লোরিক অ্যাসিড কী তৈরি করবে? দুই অণু সোডিয়াম ক্লোরাইড আর হাইড্রোজেন। এই যে বিক্রিয়ায় আমি এখানে বিক্রিয়ককে সোডিয়াম অথবা HCl, তাই না? আমরা যে সোডিয়াম আর HCl বিক্রিয়কগুলো ইউজ করতেছি এটা কিন্তু 100% বিশুদ্ধ হয় না। আমরা বিক্রিয়ায় যে পদার্থগুলো বিক্রিয়ক হিসাবে ইউজ করি, যেমন এখানে হাইড্রোজেন, ক্লোরিন, ম্যাগনেসিয়াম, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেনগুলো বিক্রিয়ক হিসাবে ইউজ করতেছি না, মানে বিক্রিয়া ঢালতেছি উৎপাদ তৈরি করার জন্য। এগুলো কি হয় না, 100% বিশুদ্ধ হয় না। আর প্রকৃতিতে 100% বিশুদ্ধ জিনিসও পাওয়া যায় না, ওকে, নর্মালি পাওয়া যায় না। তাহলে এই যে এনালার মানে এই বিক্রিয়কের সর্বোচ্চ বিশুদ্ধ যেটা পাওয়া যায়, নর্মালি 99% বিশুদ্ধ পাওয়া যায়। তাহলে বিক্রিয়ক যতটুকু পর্যন্ত বিশুদ্ধ হইতে পারে সর্বোচ্চ, সেটাকে বলবো আমরা এনালার। এনালার মানে জিনিসটা বুঝছো তো, একটা বিক্রিয়ককে যতটুকু বিশুদ্ধ অবস্থায় তুমি পেতে পারো, সর্বোচ্চ যতটুকু বিশুদ্ধ অবস্থায় পেতে পারো সেটাকে বলবো এনালার। নর্মালি আমরা 99% পর্যন্ত পাই। ধরো সোডিয়াম 99% বিশুদ্ধ পাইলেই আমরা সেটাকে বলবো এনালার, ওকে। মানে এইটা সোডিয়াম সর্বোচ্চ বিশুদ্ধ কতটুকু তুমি প্রকৃতিতে পাচ্ছ, HCl ক্ষেত্রেও তাই, এটাকে বলবো এনালার। তাহলে শুধু এনালার তো আমি বলতেছি 99%, বাট আমরা বাস্তবে বিক্রিয়াগুলোতে যা ইউজ করি এটা কিন্তু দেখা যায় যে 60% বিশুদ্ধ, মানে ভেজাল থাকে। সোডিয়ামের মধ্যে দেখবে অনেক অপদ্রব্য মানে মিশানো থাকে, অনেক ধরনের বাইরের জিনিস, সোডিয়ামের সাথে হয়তো অন্য কোনো পদার্থ অল্প পরিমাণে থাকে। তাহলে এটা কিন্তু পুরা 99% বিশুদ্ধ সোডিয়াম দিয়ে আমরা বিক্রিয়া করি না, এর মধ্যে ভেজাল টেজাল এগুলো থাকে। তাইলে তুমি একটা জিনিস চিন্তা করো, আমরা যে এই জায়গা থেকে হিসাব করতেছি না যে 48-এর সাথে 32 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে এতটুকু তৈরি করে, এটা তো আমরা ধরে নিচ্ছি 100% বিশুদ্ধ, এর মধ্যে কোনো ভেজাল নাই। বাট বাস্তবে আমরা যে ম্যাগনেসিয়ামটা দিচ্ছি হিসাব করে দিচ্ছি 10 গ্রাম, বাট 10 গ্রামের মধ্যে দেখা যাচ্ছে 1 গ্রাম ভেজাল। বাট আমি তো বিক্রিয়া হিসাব করতেছি 10 গ্রামে পাওয়ার কথা একটু, আর বাস্তবে আমি তার চেয়ে কী পাই, কম পাই। অর্থাৎ এই যে রাসায়নিক বিক্রিয়া হিসাব করে তোমার উৎপাদ যতটুকু পাওয়ার কথা, বাস্তবে ফ্যাক্টরিতে, ল্যাবরেটরিতে তুমি বাস্তবে তার চেয়ে কী পাও, কম পাও, কিছুটা কম পাও। কেন পাও? কারণ এই যে বিক্রিয়কগুলো 100% বিশুদ্ধ থাকে না বা এনালার থাকে না। তাহলে কতটুক পাইছি সেটা আমরা হিসাব করি কেমনে? উৎপাদের শতকরা পরিমাণ মানে কি, এই যে বিক্রিয়া হইতে যতটুক পাওয়ার কথা আর যতটুক পাইছি এটার অনুপাতটাই। সূত্রটা সোজা, প্রাপ্ত প্রকৃত উৎপাদের পরিমাণ, অর্থাৎ তুমি প্র্যাকটিক্যালি যেটা পাইছো, মানে বিক্রিয়ার মাধ্যমে তুমি হাতে যেটা পাইছো, প্রাপ্ত প্রকৃত উৎপাদের পরিমাণ ইন্টু 100, বা এই হবে বিক্রিয়া হতে হিসাব করতে উৎপাদের পরিমাণ। এটা হলো খাতা কলমে তুমি যেটা পাচ্ছ নিচে, খাতা কলমের মানে বুঝছো তো, খাতা কলম ব্যবহার করে, অর্থাৎ বিক্রিয়া থেকে হিসাব করে তুমি যেটা পাইছো, আর উপরে হলো প্র্যাকটিক্যালি তুমি যেটা পাইছো। এই দুটার অনুপাতকেই 100 দ্বারা গুণ করে দিলে উৎপাদের শতকরা পরিমাণ তুমি পেয়ে যাবা, যে এতটুক পাওয়ার কথা খাতা কলমে, প্র্যাকটিক্যালি এতটুক পাইছি, সেটাকে বলবো আমরা উৎপাদের শতকরা পরিমাণ। তাহলে এই 3 টাইপের অঙ্ক আমরা একটু পরেই করব।
বারবার এই বিভিন্ন বিক্রিয়া লিখে তোমরা এই যে কত গ্রাম কত গ্রাম কত গ্রামের সাথে বিক্রিয়া করে, কত মূল কত মূল কত মূলের সাথে বিক্রিয়া করে, কতটুক কতটুক কতটুকের সাথে বিক্রিয়া করে, এটা 4-5টা বিক্রিয়া লিখে 1 2 3 লিখে ফেলো তো, তাহলে দেখবো অর্ধেক অঙ্ক শেষ। এখন আসে এই অধ্যায় করতে গেলে কয়েকটা জিনিস তোমাদের জানা জরুরি। কয়েকটা জিনিস জানা জরুরি আমি এখানে বলে দিচ্ছি, দেখো কি কি জিনিস তোমাদের জানতে হবে। ফার্স্ট অফ অল দেখো, রাসায়নিক বিক্রিয়া কিন্তু সমতা ছাড়া স্টয়কিওমিতি, লিমিটিং বিক্রিয়ক বা উৎপাদের শতকরা পরিমাণের অঙ্ক ভুলেও করতে যাবে না। 2 নম্বর, বিভিন্ন যৌগের তোমাদের অঙ্কে কিন্তু বলে দেবে এরকম যে এত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট নিছি। তুমি যদি ক্যালসিয়াম কার্বনেটের সংকেতই না জানো, তুমি বিক্রিয়া লিখবা কেমনে? অর্থাৎ কিছু যৌগের সংকেত তোমাকে মনে রাখতে হবে, তাই না? এখানে আমি 2-3টা লিখছি, তোমরা অঙ্ক করতে গেলে দেখবা যে কিছু যৌগের যদি সংকেত না মনে, তোমরা এখন অলমোস্ট 9-10-এ পড়ো, এইসব সংকেত অলরেডি তোমাদের জানার কথা। তাহলে যদি না থাকে জানা, একটু কষ্ট করে কোথাও লিখে শিখে নিও। আমি এখানে 2-3টা জাস্ট এই যে এক্সাম্পল দিছি। ক্যালসিয়াম কার্বনেটের সংকেত কি? CaCO3। ক্যালসিয়াম অক্সাইডের সংকেত CaO। সোডিয়াম কার্বনেটের সংকেত Na2CO3। ওকে, এরকম যদি দেখো কিছু, কারণ অঙ্কে অনেক সময় তোমাকে মুখে মুখে বলে দেয়, যেমন সাপোজ বলে দিল 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে এরকম বলে দিল উত্তপ্ত করলে আমি কতটুকু কার্বন ডাইঅক্সাইড পাই। তাহলে তোমাকে তো ক্যালসিয়াম কার্বনেট জানতে হবে। ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে আমি বিক্রিয়াটা তোমাকে জাস্ট দেখাচ্ছি, হ্যাঁ, এটা তৈরি হয় ক্যালসিয়াম অক্সাইড আর কি কার্বন ডাইঅক্সাইড। তাহলে এই ক্যালসিয়াম কার্বনের সংকেত তো জানতে হবে, নাহলে তো তুমি বিক্রিয়াই লিখতে পারবে না। ওকে, বিক্রিয়া লেখার জন্য সবচেয়ে বেস্ট অপশন হলো তুমি সংকেতটা জানা। তারপরে আসো, কিছু বিক্রিয়া সমতাকিত বিক্রিয়া আমি তোমাদের এখানে দিয়ে দিছি, এগুলো একটু তোমরা কষ্ট করে মুখস্থ করে ফেলো এক জায়গায় লিখে, বেশি না। এখানে কয়টা দিছি আমি? আমার এইখানে দেখো অলরেডি তোমাদের 1টা 2টা 3টে 4টা দেওয়া আছে, খুবই ইম্পর্টেন্ট 4টা বিক্রিয়া, প্লাস এখানে আরও দিছি 8-9টার মতো। এই 14-15টা বিক্রিয়া মুখস্থ করো, প্লাস আমি যদি অঙ্ক করতে গিয়ে আরও 2-1টা বিক্রিয়া নতুন আসে, এই কয়টা বিক্রিয়া মুখস্থ করলেই তোমাদের মোটামুটি কাভার আপ হয়ে যাবে 99%। ওকে, তাহলে কী কী দিছি? এটা একটু সমতাকিত বিক্রিয়া। দেখো, ম্যাগনেশিয়াম HCl এর সাথে, মানে 1 মোল ম্যাগনেশিয়াম 2 মোল HCl এর সাথে বিক্রিয়া করে 1 মোল ম্যাগনেশিয়াম ক্লোরাইড আর কি তৈরি করে? হাইড্রোজেন। সিমিলারলি 2 মোল সোডিয়াম 2 মোল HCl, এই যে এটা তৈরি করে। এইভাবে বিক্রিয়াগুলো তোমরা লিখে শিখে ফেলো। তাহলে এখানে একটা জিনিস চিন্তা করো, ধাতু আর অ্যাসিড, আগেও পাইছি, ধাতু আর অ্যাসিড বিক্রিয়া করে কি তৈরি করবে? লবণ আর হাইড্রোজেন, মানে হাইড্রোজেন গ্যাস বের হয়ে যায়। ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে ক্যালসিয়াম অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড। পটাশিয়াম ক্লোরেট KClO3, এটা কিন্তু পটাশিয়াম ক্লোরেট। পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করলে 2 মোল পটাশিয়াম ক্লোরাইড আর 3 অণু কি পাবো? অক্সিজেন। এইভাবে ক্যালসিয়াম কার্বনেটের সাথে HCl এর বিক্রিয়া, সোডিয়াম কার্বনেটের সাথে HCl এর বিক্রিয়া, এগুলো অঙ্ক বারবার আসে। তারপর অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া আমরা কি পাই? লবণ আর পানি। অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া লবণ আর পানি, H2Cl2 2HCl 2H2O2 2H2O, কিছু বিক্রিয়া তোমরা জানোই। তাহলে এই বিক্রিয়াগুলো একটু কষ্ট করে মুখস্থ করে ফেলবো। ওকে, চলো আমরা অঙ্কেই যাই। প্রথমে আমি স্টয়কিওমিতির অঙ্কগুলো করাবো, একটু মনোযোগ দিয়ে দেখো, তারপরে লিমিটিং বিক্রিয়কের সেই ট্রিক্সটা শিখিয়ে দিব। সো তুমি আমার সাথেই থাকো, এবং সবার শেষে কিন্তু কয়েকটা অঙ্ক করাবো যেগুলো বোর্ডে আসছে, কারণ ডিরেক্ট অঙ্ক আসে না। প্রথম দিকে আমি ডিরেক্ট অঙ্ক শেখাচ্ছি তোমাদের বোঝার জন্য, জিনিসটা যাতে ক্যাপচার হয় মাথায়। তাহলে শেষের অঙ্কগুলো খুবই জরুরি, তো ফার্স্ট টু লাস্ট থাকো আমার সাথে, হ্যাঁ। এখন তোমরা 1 নম্বর অঙ্কটা দেখো তো কি বলছে। 5 গ্রাম ম্যাগনেশিয়াম ধাতু কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সম্পূর্ণরূপে ম্যাগনেশিয়াম অক্সাইড তৈরি করবে? তাহলে আগে বিক্রিয়াটা লিখে ফেলতে হবে ধাম করে। সমতাকিত বিক্রিয়া, ম্যাগনেশিয়াম আর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করতেছে? ম্যাগনেশিয়াম অক্সাইড। তাহলে বিক্রিয়াটা কি হবে? 1 নাম্বার করতেছি, হ্যাঁ, এই যে 1 নাম্বার, 1-এর 1। তাহলে আমি বিক্রিয়াটা লিখতেছি, দেখো তো, ম্যাগনেশিয়াম আর অক্সিজেন, এই যে সমতাকিত, এখানে 2 মোল 2 mgO। আচ্ছা, এই বিক্রিয়াটা লিখে ফেললাম। এখন আমাকে বলছে 5 গ্রাম ম্যাগনেশিয়াম ধাতু কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে? 5 গ্রাম ম্যাগনেশিয়াম ধাতু কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, এটা আমাকে জানতে হবে। তাহলে আমার এখানে ভরটা হিসাব করি। আমার এখানে 3টা জিনিস আমি লিখতে পারি, ভর দিয়ে লিখতে পারি, মোল দিয়ে লিখতে পারি, আরেকটা কি দিয়ে লিখতে পারি আমি কিন্তু তোমাদের দেখাইছিলাম আগে। দেখো, এখানে আমি 3টা জিনিস লিখতে পারি না, ভর দিয়ে লিখতে পারি, মোল দিয়ে লিখতে পারি, অণু বা পরমাণু সংখ্যা দিয়ে লিখতে পারি। তাহলে যেহেতু আমাকে এখানে বলছে কতটুকু ম্যাগনেশিয়াম কতটুকু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, তাহলে আমি শুধু পরিমাণটা লিখি। তাহলে এখানে দেখো 2 ইন্টু ম্যাগনেশিয়ামের পারমাণবিক ভর 24, আমি প্রথমেই বলে দিচ্ছি কিন্তু 24 ইজ ইকুয়াল টু কত হবে? 48 গ্রাম। অক্সিজেন কত? একটার পারমাণবিক ভর 16, আছে 2টা, কত হবে? 32 গ্রাম। 16 ইন্টু 2। ম্যাগনেশিয়াম কত? 2 অণু আছে, ম্যাগনেশিয়ামের পারমাণবিক ভর 24 প্লাস অক্সিজেনের 16, তাহলে 24 আর 16 কত হয়? 40, অর্থাৎ 2 ইন্টু কত হবে? 40,
সমান কত 80। আচ্ছা, এখন তোমরাই বলো তো, আমাকে বলছে 5 গ্রাম ম্যাগনেসিয়াম কতটুকু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, এটা আমাকে বের করতে হবে। তাহলে আমি এখান থেকে আমাকে বাইর করতে হবে কোনটা, অক্সিজেনের পরিমাণ। তাহলে অক্সিজেনের পরিমাণটা শেষে থাকবে, আর যেটার পরিমাণ দেয়া আছে এটা থাকবে প্রথমে। তাহলে আমি বলতে পারি এখান থেকে অতএব 48 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে 32 গ্রাম অক্সিজেনের সাথে। এই লাইনটা তুমি বলে দেবে, 48 গ্রাম ম্যাগনেসিয়ামের জন্য দরকার 32 গ্রাম অক্সিজেন। বিভিন্নভাবে ভাষাটা বলতে পারো, বা এখান থেকে বলতে পারো 48 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু বিক্রিয়া করে কত গ্রাম অক্সিজেনের সাথে, 32 গ্রাম অক্সিজেনের সাথে। আচ্ছা, তাহলে এখন একটা জিনিস দেখো তো, এই তথ্যটা কি আমার দরকার আছে? আমি এটা লিখছি তোমাদের বোঝার জন্য, তোমরা কনফিউজ হবে না। এটা লিখলেও অসুবিধা নাই, না লিখলেও অসুবিধা নাই, কারণ আমার লাগবে শুধু এইটা আর এইটা। অঙ্কে আমার এক্সট্রা ইনফো দেওয়ার দরকার নেই, এটা না দিলেও চলবে, দিলেও কেউ যদি দাও অসুবিধা নেই, বাট এইটুক না দিলেও আমার চলবে। যতটুক দরকার দেখবা কোনটার দেয়া আছে কোনটার বের করতে হবে, শুধু ওই দুইটার ডাটা আমরা লিখবো, অপরটা না লিখলেও চলবে। আমি লিখে কাটছি তোমাদের বোঝানোর জন্য। তাহলে দেখো 48 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে 32 গ্রাম অক্সিজেনের সাথে। অতএব আমরা কি লিখতে পারি, 1 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে, ঐকিক নিয়ম 48 দ্বারা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। আর আমার এই যে দেখো 5 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে কত গ্রাম অক্সিজেনের সাথে আমি মুহূর্তের মধ্যে কি পেয়ে যাব। তাহলে এটার আনসার তোমরা পাবা 3.33 গ্রাম অক্সিজেনের সাথে, অর্থাৎ 5 গ্রাম এটা বিক্রিয়া করবে। তাহলে সিস্টেম খুব সোজা, তোমার বিক্রিয়া থেকে প্রথম লাইনটা তৈরি করে নিতে হবে, এটা হলো স্ট্যান্ডার্ড ডাটা। রাসায়নিক বিক্রিয়া থেকে আসলে কতটুকুর সাথে কতটুকু বিক্রিয়া করে সেটা পাবা, তাহলে তোমার এতটুকুর সাথে কতটুকু বিক্রিয়া করে তুমি বের করে ফেলবা। সিস্টেম সোজা, যেটা বের করবা সেটা রাখবা শেষে, আর যেটার মান দেয়া আছে সেটা হবে প্রথমে। আর যে দুইটা দরকার শুধু ওই দুইটার ডাটা, আর ওই ডাটাটা নিব। যেহেতু ভর বলছে আমি ভরের ডাটা নিচ্ছি। ওকে, 2 নম্বর আসলে দেখবা আমি কোন ডাটাটা নিচ্ছি, 2 নম্বর। এখন তোমরা 2 নম্বরটা দেখো তো, এই যে 2 নম্বর কি বলছে, 20 গ্রাম অক্সিজেন হতে কতটুকু ম্যাগনেসিয়াম অক্সাইড পাবা। তাহলে সেম বিক্রিয়াটা আগে লিখে ফেলি, ম্যাগনেসিয়াম আর অক্সিজেন বিক্রিয়া করে কি তৈরি করতেছে, 2 অণু ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে এখানে কিন্তু বলছে আমার দেয়া আছে অক্সিজেন, আর বাইর করতে হবে কারটা, ম্যাগনেসিয়াম অক্সাইডেরটা। তাহলে অক্সিজেনেরটা লিখি আর ম্যাগনেসিয়াম অক্সাইডেরটা লিখি, ম্যাগনেসিয়াম এখানে না হইলেও চলবে। তাহলে অক্সিজেন কত, ভরই চাইছে 16 × 2 মানে কত, 32 গ্রাম। এটা হবে 2 × কত, 24 + 16 ইজ ইকুয়াল টু কত হবে, 80 গ্রাম, যে 40 × 2। তাইলে আমার বের করতে হবে কোনটা, ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে এটাকে শেষে রাখবো, আর অক্সিজেনটা দেওয়া আছে এটাকে প্রথমে রাখবো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, দেখো তো কি লিখতে পারি বলো তো, যে 32 গ্রাম, অতএব 32 গ্রাম অক্সিজেন হতে ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যাবে না, বলতে পারি 32 গ্রাম অক্সিজেন হতে পাই 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। এই লেখাটা তোমার বাসায় তুমি লিখতে পারো। এটা তো উৎপাদ মানে পাই না, এত গ্রাম অক্সিজেন থেকে পাই এত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। অতএব 1 গ্রাম অক্সিজেন হতে পাই কত হবে, 80/32 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। আর তোমার এখানে বলছে 20 গ্রাম হইতে তুমি কত পাও। ওকে, অতএব 20 গ্রাম অক্সিজেন হতে পাই, ঐকিক নিয়ম 20 গুণ হয়ে যাবে উপরে। তাইলে 20 × 80 ভাগ হলো নিচে 32, এটা হিসাব করে দেখবা তুমি পাবা 50 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। অর্থাৎ 20 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করলে তুমি পাবা কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড, 50 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড তুমি পাবা। ওকে, এখন আসো 3 নাম্বারটা, এটা 3 নাম্বারটা আরেকটা মজার প্রশ্ন। এখানে কি বলছে, এত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরিতে কত লিটার অক্সিজেন দরকার। তাহলে বিক্রিয়া এইটাই, এই বিক্রিয়াটা আগে লিখে ফেলি, 2 অণু ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন সমান 2 অণু কত ম্যাগনেসিয়াম অক্সাইড। আমার কিন্তু এত গ্রাম ম্যাগনেসিয়াম হইতে কত লিটার অক্সিজেন দরকার। তাহলে ম্যাগনেসিয়ামের ভর আগের মতোই আমি ডিরেক্ট লিখলাম, এটার ভর কত হবে বলো তো, 80 গ্রাম। এটার বের করার দরকার নেই, এটা সবটাই জানি, ম্যাগনেসিয়াম অক্সাইড এই বিক্রিয়া তৈরি হবে 80 গ্রাম। আর আমাকে বলছে অক্সিজেন কত লিটার দরকার। এখানে অক্সিজেন কতটুক বলো তো, 1 মোল আছে না, 1 মোল যে কোনো জিনিসের আয়তন এসটিপিতে কত আমরা জানি 22.4 লিটার। 2 মোল হইলে 1 মোল মানে বুঝছো তো, এই যে অক্সিজেনের সামনে 1 আছে তাই 1 মোল। 1 মোল হলে 22.4 লিটার, 2 মোল হলে 2 × 22.4 লিটার। তাহলে এটা শুধুমাত্র গ্যাসের জন্য, অক্সিজেন হাইড্রোজেন এগুলো গ্যাসিয়াস পদার্থের জন্য আয়তনটাও আমরা হিসাব করতে পারি।
যাইলে এখানে জিনিসটা কি এইটা না, দেখো তো, এই যে দেখো 2 ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন, 2 ম্যাগনেসিয়াম অক্সাইড, এটা 2 মোল, এটা কত 1 মোল, এটা 2 মোল, তাই না? 2 মোল ম্যাগনেসিয়াম, 1 মোল অক্সিজেন আর 2 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে দেখো তো 2 মোল মানে কত, যেহেতু এটা ধাতু, এটা আয়তনে প্রকাশ করা যাবে না, তাহলে 1 মোল যে কোনো জিনিসের আয়তন কত 22.4 লিটার। যদি এটা 2 মোল হইতো তার আয়তন হইতো 2 × 22.4 লিটার। তো এখান থেকে আমার যেহেতু আয়তনে বের করতে হবে, দেখো কোনটাকে কিসে বের করো, অনেক সময় যে সবই গ্রামে গ্রামে থাকবে এমন কোনো কথা নাই। তুমি যদি চাও এটা গ্রাম, এটাকে অনুপরমাণুতে কনভার্ট করে দিতে কোনো অসুবিধা নাই। তাহলে দেখো আমরা বলতে পারি 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড হতে অক্সিজেন তৈরি হয়, বা 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যায় কত 22.4 লিটার অক্সিজেন হতে। অতএব 1 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যায়, এটা ভাগ হয়ে যাবে 22.4 বাই কত 80 গ্রাম অক্সিজেন হতে। আর কতটুকু আমার এখানে 20 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যাবে, উপরে গুণ হয়ে যাবে ইন্টু 20 বাই কত 80 লিটার অক্সিজেন হতে। তাহলে হিসাব করে দেখবা এটা তোমরা পাবো 5.6 লিটার। তাহলে জিনিসটা আবার একটু বলি, ভর বড় কনভার্ট করতে পারো, আবার ভরের সাথে আয়তন, ভরের সাথে অনুপরমাণু মিক্স আপও করতে পারো, কোনো অসুবিধা নাই। এখন আসো পরের অঙ্কে যাই। আমি বলছি যত আগাবা তত বেশি শিখবা, এখানে যদি কিছু কম বুঝো পরেরটায় গেলে বাকিটা কাভার আপ হয়ে যাবে। এখন তোমরা 2-এর 1 নাম্বারটা দেখো তো কি বলছে, 5টি নাইট্রোজেন অণু হতে কয়টি অ্যামোনিয়া উৎপন্ন হয়। তাহলে নাইট্রোজেন আর অ্যামোনিয়া তৈরির বিক্রিয়াটা আগে সবার আগে লিখে ফেলি। কি বিক্রিয়াটা বলো তো, N2 প্লাস 3H2 ইজ ইকুয়াল টু কত 2NH3। এই বিক্রিয়াগুলো জানতে হবে। ওকে, তাইলে এটার 1 মোল, এটার কয় মোল আমাকে বাইর করতে হবে। 5টি নাইট্রোজেন অণু হতে কয়টি অ্যামোনিয়া। তাহলে নাইট্রোজেনের ডাটা নিব আর অ্যামোনিয়ার ডাটা নিব, হাইড্রোজেনটা আমার নেওয়ার দরকার নাই। তাহলে এখানে আমি কি লিখতে পারি বলো তো, 1 মোল হইলে কয়টা অণু হয় নাইট্রোজেনের বলো তো, আমরা লিখতে পারি না? 1 মোল মানেই এতটি অণু, 6.023 ইন্টু 10⁻23টি নাইট্রোজেন অণু, এটা লিখতে পারি তার নিচে। সিমিলারলি এখানে 2 মোল মানে 2 ইন্টু 6.023 ইন্টু 10⁻23টি অ্যামোনিয়া অণু। ওকে, তাহলে আমরা এখন লিখতে পারি কোনটা বের করব, কয়টা অ্যামোনিয়া তৈরি হয়, মানে অ্যামোনিয়ার ডাটাটা শেষে থাকবে, নাইট্রোজেনেরটা শুরুতে, মানে এতটি নাইট্রোজেন অণু হতে পাই এতটি অ্যামোনিয়া অণু, একটা হতে কত 5টা হতে কত মুহূর্তে বের হয়ে যাবে। অতএব আমরা লিখতে পারি 6.023 ইন্টু 10⁻23টি নাইট্রোজেন অণু হতে পাই 2 ইন্টু 6.023 ইন্টু 10⁻23টি অ্যামোনিয়া অণু। ওকে, অতএব একটি নাইট্রোজেন অণু হতে পাই ভাগ হয়ে যাবে 2 ইন্টু 6.023 ইন্টু 10⁻23, এটা ভাগ হয়ে যাবে 6.023 ইন্টু 10⁻23টি। অতএব আমাকে কয়টা থেকে বলছে 5টা, এই উপরে 5 গুণ হয়ে যাবে, দেখো নিচে এটা ভাগ হবে 6.023 ইন্টু 10⁻23টি অ্যামোনিয়া অণু। দেখো এই পুরো অংশ এটা কি যায়, কাটা চলে যায়, তো উপরে থাকবে খালি 5 দুগুণা কয়টা 10টি অ্যামোনিয়া অণু। আশা করি এখন বুঝতে পারতেছে, কিছুটা ক্লিয়ার হচ্ছে। এখন আসলে 2 নাম্বার বলছে কি 6 মোল অ্যামোনিয়া তৈরিতে কত মোল পানি বা হাইড্রোজেন দরকার। তাহলে সেম বিক্রিয়াটা আবার লিখি আমরা। সেম বিক্রিয়াটা কি বলতো, অ্যামোনিয়া আর হাইড্রোজেনের বিক্রিয়াটা কোনটা হবে, N2 প্লাস এটা হলো গিয়া 2-এর 2 নাম্বার অঙ্ক, 3H2 সমান কত 2NH3। আচ্ছা, তাহলে এখানে একটা মোল চাইছে না, তাহলে মোল দিয়ে লিখবো। এটার কয় মোল, আর অ্যামোনিয়া লাগবে আর হাইড্রোজেন, অর্থাৎ এটা লাগবে আর এটা লাগবে। তাহলে এটার কয় মোল, সামনে যেটা, অর্থাৎ 2 মোল অ্যামোনিয়া, আর হাইড্রোজেন কয় মোল 3 মোল হাইড্রোজেন। নাইট্রোজেন হলে 1 মোল হইতো। তাহলে কোনটা বের করতে হবে, কত মোল হাইড্রোজেন দরকার। তাহলে হাইড্রোজেনের ডাটাটা শেষে থাকবে, অ্যামোনিয়ার ডাটাটা শুরুতে থাকবে। তাহলে আমরা লিখতে পারি না, অতএব 2 মোল অ্যামোনিয়া তৈরিতে, লেখাটা একটু সুন্দর করে লিখবে, এটা তৈরিতে দরকার 3 মোল কত হাইড্রোজেন।
ওকে, তোমার ভাষায় লিখো যে এইটা তৈরিতে একটুক দরকার বা এটা পাবো একটুক, মানে 2 মোল অ্যামোনিয়া পাবো 3 মোল হাইড্রোজেন হতে, অতএব 1 মোল অ্যামোনিয়া তৈরিতে দরকার ভাগ হয়ে যাবে 3/2 মোল হাইড্রোজেন। আর আমার কয় মোল অ্যামোনিয়া তৈরিতে দরকার বলছে 6 মোল, অতএব 6 মোল অ্যামোনিয়া তৈরিতে দরকার গুণ হয়ে যাবে 3 × 6/2। তাহলে এটা কত আসে দেখো, 2 দিয়ে কাটলে 3, 3 3 9 মোল হাইড্রোজেন। তাহলে আশা করি তোমাদের একটু ধারণা হয়েছে যে আসলে এখন কি করবা বা কিভাবে করলে তোমরা জিনিসটা আরেকটু বেটারভাবে করতে পারবা। তাহলে আমি আরেকটু বলি, আরেকটা জিনিস ধরো এরকম যদি থাকে, ওকে, তাহলে এখানে নাইট্রোজেনের কত গ্রাম, 28 গ্রাম। 28 গ্রামের সাথে আমি বলতে পারি এটা আয়তন দিয়ে কনভার্ট, এটা 2 মোল না, আমরা ডিরেক্ট বলতে পারি 28 গ্রাম নাইট্রোজেন হতে 2 মোল অ্যামোনিয়া পাই। তাহলে এত গ্রাম নাইট্রোজেন হতে কত গ্রাম মোল পাই, মানে জিনিসটা যে গ্রামের সাথেই বলতে হবে এমন কোনো কথা নাই, একটার সাথে আরেকটা ক্রস কানেকশনও করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। জিনিসটা তো সত্য না, 28 গ্রাম নাইট্রোজেন হতে আমি কয় মোল অ্যামোনিয়া পাচ্ছি, 2 গ্রাম। তাহলে তোমার যদি বলে 20 গ্রাম নাইট্রোজেন হতে কত মোল অ্যামোনিয়া পাও, তাহলে তুমি বের করে ফেলতে পারো। অথবা এটাকে আমরা লিখতে পারি কত, 2 × 22.4 লিটার। 28 গ্রাম নাইট্রোজেন হতে আমি এত লিটার অ্যামোনিয়া গ্যাস পাই, এক থেকে কত, এত থেকে কত। অথবা এটার আয়তন কত হবে, 2 × 14 আর 3 17 মানে 34। ওকে, তাহলে 28 গ্রাম হতে পাই 34 গ্রাম অ্যামোনিয়া, এক থেকে কত, এত থেকে কত, বিভিন্নভাবে বলা যায়। অথবা অণুর সংখ্যা হইলে 2 × কত, 6.023 × 10⁻23টি অ্যামোনিয়া অণু, যত মোল এত ইন্টু এতটি অণু। তাহলে 28 গ্রাম হতে এত পাই, একে কত, অর্থাৎ একটা দিয়ে তাহলে যে কোনোটাই কনভার্ট করতে পারো, সমান সমান করতে হবে এমন কোনো কথা নাই। চলো 3 নম্বর অঙ্কে যাই। এখন আমরা লিমিটিং বিক্রিয়কের অঙ্ক করব। তাহলে লিমিটিং বিক্রিয়কটা কি মনে আছে তো, বিক্রিয়ায় যে বিক্রিয়কের পরিমাণটা আগে শেষ হয়ে যাবে সেটা হলো লিমিটিং বিক্রিয়ক। তাহলে আমি বলছি না প্রথমেই যে ট্রিক্স শিখিয়ে দিব, অঙ্ক করার আগেই বুঝে ফেলবা কোনটা লিমিটিং বিক্রিয়ক। এটা তোমরা এমসিকিউ অ্যাপ্লাই করবা, আর রিটেনে বা বড় অঙ্ক করার সময়, রিটেন অঙ্ক করার সময় আগেই যে অ্যাপ্লাই করে ফেলবা যে কোনটা লিমিটিং বিক্রিয়ক। কেন লাগবে সেটা আমি একটু পরে বলে দিচ্ছি। তাহলে দেখো তো এখানে 5 গ্রাম হাইড্রোজেন আর 10 গ্রাম ক্লোরিনের মধ্যে বলছে কোনটা লিমিটিং বিক্রিয়া, অর্থাৎ 5 গ্রাম হাইড্রোজেন আর 10 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করতেছে, কোনটার মান আগে শেষ হবে। তাহলে আগে আমার বিক্রিয়াটা লিখতে হবে, হাইড্রোজেন আর ক্লোরিনের বিক্রিয়ায় কি তৈরি হয়, 2 অণু কত, HCl। ডান। আচ্ছা, তাহলে এখন চিন্তা করো এখানে হাইড্রোজেনের ভরটা কত, হাইড্রোজেন কিন্তু আছে 2টা, 1 × 2 সমান কত, 2 গ্রাম। ক্লোরিন কিন্তু, ক্লোরিনের পারমাণবিক ভর কত, 35.5, ক্লোরিন আছে 2টা, তাহলে টোটাল হবে কত, 71 গ্রাম। ওকে, এই দুইটাই লাগবে। তাইলে এখানে বড় কোনটা বলো তো, ক্লোরিন না, আর ছোট কি, হাইড্রোজেন। এই দুটা অনুপাত বের করে ফেলেন, অর্থাৎ ক্লোরিনের অনুপাত আর হাইড্রোজেনের অনুপাতটা বের করতেছি। এটা আমি জাস্ট সূত্র, ট্রিক্স, মানে কোনো কিছু আবার মনে করো না এমনা লিখতেছে কেন, অমনা লিখতেছে কেন। তাহলে এই যে বিক্রিয়া যে ভরটা পাবা না, বিক্রিয়কের ভরগুলা, যে এতটুকু বিক্রিয়ক এতটুকু ক্লোরিনের সাথে বিক্রিয়া করে, বড়টাকে উপরে রেখে ছোটটা দ্বারা ভাগ করে দাও, অর্থাৎ 71কে কত দ্বারা ভাগ করে দাও, 2 দ্বারা। তাহলে পেয়ে যাবা কত, 35.5। আবার তোমরা এক কাজ করো, তোমার দেয়া আছে কত দেখো তো, ক্লোরিনের পরিমাণ 10 না, সেম প্যাটার্নে ক্লোরিন উপরে থাকলে এই ক্ষেত্রেও ক্লোরিনটা উপরে, হাইড্রোজেন নিচে থাকলে হাইড্রোজেন নিচে, হাইড্রোজেন কত, 5। তাহলে এই ক্ষেত্রে কত আসে, 10 না, অর্থাৎ তুমি ক্লোরিন বাই হাইড্রোজেনের অনুপাত বিক্রিয়ায় কত পাও, অনুপাত কি ভাগ করলে কত পাও, আর তোমার এখানে দেয়া আছে কত পাও সেটা বের করে ফেলো। তাহলে দেখো তো বড় না, তোমার যেটা মানে যেটার মান দেয়া আছে সেটা কি বড় না ছোট, এটা খেয়াল রাখো। দেখো তো এটা কি পাইছো, ছোট না, অর্থাৎ ক্লোরিন বাই হাইড্রোজেনের অনুপাতটা তুমি কি তোমার খাতা কলমে পাওয়ার কথা 35.5, আর তুমি পাচ্ছ 2টা, ছোট না, এটার চেয়ে ছোট না। ছোট হইলে মনে রাখবা, এটা যদি ছোট পাও, এই যে এটা ছোট পাও, তোমার ডাটারটা যদি উপরেরটার চেয়ে কি পাও, ছোট পাও, তবে কি হবে, উপরেরটা হবে লিমিটিং বিক্রিয়ক। শেষ। উপরেরটা মানে কি এখানে বলো তো, ক্লোরিনটা হবে লিমিটিং বিক্রিয়ক। ডান। এখন অবশ্য এটা করি একই জিনিস, তাহলে ক্লিয়ার হবে আরও। এখানে কি ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া, তাহলে সবসময় মনে রাখবা ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে কি তৈরি করে, ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম অক্সাইডের ভরটা কত, 40 + 16 = কত, 56। কার্বন ডাইঅক্সাইডের ভর কত, কার্বন হলো 12, অক্সিজেন হলো 16 × 2, 16 × 2 = 32 আর 12 যোগ করলে দেখবা 44। তাহলে বড় কোনটা এখানে বলো তো,
56 বড়, তাহলে 56 মানে ক্যালসিয়াম অক্সাইডটা কোথায় থাকবে? উপরে, কার্বন ডাইঅক্সাইডটা থাকবে নিচে। এই অনুপাতটা বের করতেছি। তাহলে 56 বাই কত আসবে? 44। তাহলে 56/44 দেখবা আসবে 1.2। সিমিলারলি তোমার দেয়া আছে দেখো তো ক্যালসিয়াম অক্সাইড কত? 40 বাই কার্বন ডাইঅক্সাইড কত? 30। এটা আসবে কত? 1.33। তাহলে তোমারটা কিন্তু বড় দেয়া আছে যেটা, সেটা কি আগেরটায় ছোট ছিল। ছোট থাকলে উপরেরটা হবে লিমিটিং বিক্রিয়ক, আর তোমারটা যদি কি হয়? বড় হয়, তাহলে হবে নিচেরটা লিমিটিং বিক্রিয়ক। তাহলে এই ক্ষেত্রে লিমিটিং বিক্রিয়ক হবে কার্বন ডাইঅক্সাইড। সিম্পল, আমি বলি আবারও, যেমন এটা দিয়ে আমি তোমাকে আরেকটু ক্লিয়ার করে দিই যে দেখবা তোমার বিক্রিয়া থেকে বড়টার মানে যে মানটা বড়টা বাই ছোটোটার অনুপাত যেটা আসে, আর দেয়া আছে ওই অনুপাতটার মান কত আসে। যদি তোমার অনুপাতটার মান এটার চেয়ে ছোটো আসে, তাহলে মনে রাখবা উপরেরটা লিমিটিং বিক্রিয়ক, আর যদি বড় আসে তাহলে নিচেরটা লিমিটিং বিক্রিয়ক। মুহূর্তের মধ্যে হয়ে যাবে। এটার বিক্রিয়াটা কী হবে দেখো তো, সোডিয়াম প্লাস HCl সমতাগিত বিক্রিয়া 2NaCl প্লাস হাইড্রোজেন। সোডিয়ামের বর 23 আছে 2, তাহলে হবে 46। এটা হবে হাইড্রোজেনের 1, ক্লোরিনের 35.5, তাহলে 2 × 36.5 ইজ ইকুয়াল টু কত? 73। তোমরাই আমাকে বলো তো ভাই বড় কোনটা? 73, আর এটা হলো ছোট। তাহলে আমরা এই অনুপাতটা বের করতেছি, HCl বাই সোডিয়াম, তাহলে কত আসবে? 73/46। হিসাব করে দেখবা আসবে 1.5। আর তোমার দেখো HCl কত দেয়া আছে, এই একই অনুপাতে বের করবে। HCl 10 আর সোডিয়াম হলো 5, অর্থাৎ 10/5 2। তাহলে তোমার অনুপাতটা বড় না? তোমার অনুপাতটা তোমারটা দেখবা যেটা দেয়া আছে ওইটার অনুপাত যদি বড় হয়, তাহলে উল্টাটা বড় হইলে নিচেরটা হইলো লিমিটিং বিক্রিয়ক, তাহলে তোমার লিমিটিং বিক্রিয়ক হলো সোডিয়াম। আর যদি এটা ছোট হইতো তাহলে উপরেরটা মানে এই যে এখানে যে ডাটাটা নিছো না, এটার মান বড় পাইলে নিচেরটা লিমিটিং বিক্রিয়ক, এটার মান ছোট পাইলে উপরেরটা লিমিটিং বিক্রিয়ক। কোনটার চেয়ে বড়? এই যে এইটার চেয়ে এটা বড়। বড় হইলে উপরের নিচেরটা, আর ছোট হইলে উপরেরটা। ডান। আসো কিছু অঙ্ক করি, আর লিমিটিং বিক্রিয়কটা আগে বের করা কেন দরকার সেটা একটু সুবিধা আছে, সেটা আমি বলে দিব। এখন আসো তোমরা 3 নম্বর অঙ্কটা দেখো তো। 3 নম্বর অঙ্কটা দেখো, বলছে 5 গ্রাম হাইড্রোজেন 10 গ্রাম ক্লোরিনের বিক্রিয়ায় কোনটা লিমিটিং বিক্রিয়ক সেটা বের করো। তাহলে পরীক্ষায় করার সময় সবসময় মনে রাখবা লিমিটিং বিক্রিয়ক যেটা সেটা আমরা প্রথমে রাখবো, আর যেটা না সেটাকে শেষে রাখবো। তাইলে একসাথেই তোমার কি হবে, যেটা থাকবে বিক্রিয়ায় সেটার অবশিষ্ট কতটুক থাকবে সেটা তুমি পেয়ে যাবা। তাহলে লিমিটিং বিক্রিয়ক করার জন্য প্রথমে বিক্রিয়াটা লিখে ফেলি। হাইড্রোজেন আর ক্লোরিনের বিক্রিয়া, হাইড্রোজেন আর ক্লোরিনের বিক্রিয়া কী তৈরি হয়? 2 অণু হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে বিক্রিয়ার পরিমাণটা বের করে ফেলি। হাইড্রোজেন হলো কত গ্রাম? 2 গ্রাম। ক্লোরিন দেখো একটার বর কত? 35.5, তাহলে আছে 2টা, তাহলে হবে 71 গ্রাম। তাহলে লিমিটিং বিক্রিয়ক কেমনে বের করি? এটা তোমার রাফ, তোমার জানার জন্য, এটা তো তোমার অঙ্ক। রাফে কি করবা? ক্লোরিনের পরিমাণ বেশি বাই হাইড্রোজেনের পরিমাণ। তাহলে ক্লোরিন কত? 71, হাইড্রোজেন কত? 2, তাহলে আসবে 35.5। আর তোমার দেখো তো তোমার বিক্রিয়ায় ক্লোরিন কত? উপরেরটা উপরে লাগবা, ক্লোরিন 10, হাইড্রোজেন কত? 5, তাহলে আসছে কত? 2। তাহলে তোমারটার মান এটার চেয়ে ছোটো আসছে না বড়? ছোটো আসছে। ছোটো আসলে মনে রাখবা বড়টা হলো লিমিটিং বিক্রিয়ক, অর্থাৎ ক্লোরিনটা হচ্ছে কি লিমিটিং বিক্রিয়ক। ওকে, ক্লোরিন। তাহলে ক্লোরিনের মানটা আগে রাখবা, মানে আমরা লিখতে পারি দেখো 71 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে, হ্যাঁ এখান থেকে লিখতেছি 71 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে 2 গ্রাম হাইড্রোজেনের সাথে, এটা লিখতে পারি। এখন আমার এখানে দেয়া আছে দেখো তো কত গ্রাম ক্লোরিন, দেখি 10 গ্রাম ক্লোরিন কতটুকু হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে। তাহলে তুমি লিমিটিং বিক্রিয়ক তো জানোই ক্লোরিন, অতএব 1 গ্রাম ক্লোরিন তোমার পরীক্ষা এইভাবে দেখাইতে হবে, বিক্রিয়া করে 2/71 গ্রাম হাইড্রোজেনের সাথে। আমরা লিমিটিং বিক্রিয়ক বের করে এটার ডাটাটা বাম পাশে রাখবো, অপরটা ডান সাইডে রাখবো, হ্যাঁ এটা রাফে করে ফেলবা। তাইলে অতএব আমার ক্লোরিন আছে 10 গ্রাম, তাহলে 2 × 10/71 গ্রাম হাইড্রোজেনের সাথে। এটা হিসাব করে দেখবা 0.28 গ্রাম হাইড্রোজেনের সাথে, অর্থাৎ 10 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে দেখো 0.28 গ্রাম হাইড্রোজেনের সাথে, তাই না? তাহলে তোমার বিক্রিয়া হাইড্রোজেন আছে দেখো 5 গ্রাম, তাহলে 10 গ্রাম ক্লোরিন
0.28 গ্রাম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে খতম হয়ে যাবে। তাহলে কে আগে শেষ হবে? ক্লোরিন। তাহলে ক্লোরিনটা হলো লিমিটিং বিক্রিয়ক। কারণ তুমি চিন্তা করো, আমার 10 গ্রাম ক্লোরিন মাত্র বিক্রিয়া করে 0.28 গ্রাম হাইড্রোজেনের সাথে, বুঝছো? বাট হাইড্রোজেন দেয়া আছে কত? 5 গ্রাম। তাহলে বাকি হাইড্রোজেনটা কিন্তু দ্রবণে বা বিক্রিয়ায় থেকে যাবে। তাহলে বলবা অতএব দ্রবণে বা বিক্রিয়ায় বলে দাও, বিক্রিয়ায় হাইড্রোজেন থাকবে বা অবশিষ্ট থাকবে। হাইড্রোজেনের পরিমাণ কত থাকবে? টোটাল ছিল 5 আর বিক্রিয়া ইউজ হয়েছে 0.28, কত? 4.72 গ্রাম কি থাকবে? হাইড্রোজেন অবশিষ্ট থাকবে। তাহলে বলবা যেহেতু, এখানে আরেক লাইন বলবা, যেহেতু ক্লোরিন আগে শেষ হবে তাই তা লিমিটিং বিক্রিয়ক। এখন আমি আবার বলি, প্রথমেই তোমরা বের করে ফেলবা ট্রিক্সটা অ্যাপ্লাই করে কোনটা লিমিটিং বিক্রিয়ক। তাহলে লিমিটিং বিক্রিয়কটাকে প্রথমে রাখবা, আর ডান পাশে যেটা বিক্রিয়ায় থাকবে সেটা বের করবা। বের করলে কি, যে অবশিষ্ট থাকবে না বিক্রিয়ায় হাইড্রোজেন কতটুক বাকি থাকবে না, সেটা একসাথে হয়ে যায় আর কি। আর নাইলে অনেক সময় তুমি কি আরেকবার এটা কাজটা করা লাগে। তাহলে দেখো, লিমিটিং বিক্রিয়ক বের করা খুবই সোজা না? তোমরা তো অঙ্কের আগেই করে ফেললা। আর বিক্রিয়ায় হাইড্রোজেন কতটুক অবশিষ্ট থাকবে সেটা এখন জানলা। ওকে, চলো 4 নম্বর অঙ্কে যাই। 4 নম্বর অঙ্কটা দেখো তো, বলছে 20 গ্রাম পটাশিয়াম 3 গ্রাম হাইড্রোজেনের সাথে বিক্রিয়ায় কোনটা লিমিটিং বিক্রিয়ক, আর বিক্রিয়ায় যেটা বাকি থাকবে সেটা কতটুক থাকবে। তাহলে আগে পটাশিয়াম আর হাইড্রোজেনের বিক্রিয়াটা লিখে ফেলি। এটা হলো পটাশিয়াম হাইড্রাইড। তাহলে একটা পটাশিয়ামের ভর কিন্তু 39, পারমাণবিক ভর পটাশিয়ামের 39 ইন্টু 2, তাহলে কত আসবে? 78। হাইড্রোজেনের 1 ইন্টু 2টা আছে, তাহলে 2, তাহলে 78 গ্রাম আর 2 গ্রাম। তাহলে আমরা আগে বের করে ফেলি এখানে ট্রিক্স অ্যাপ্লাই করে কোনটা লিমিটিং বিক্রিয়ক। তাহলে লিমিটিং বিক্রিয়কটাকে বাম পাশে রেখে ডান পাশে অন্যটাকে রাখবো। তাহলে একসাথে আমার ওই যে কোনটা অবশিষ্ট কতটুক থাকবে সেটাও পেয়ে যাব। তাহলে আমরা লিমিটিং বিক্রিয়ক কেমন? এখানে ভর কোনটার বেশি? পটাশিয়াম। তাহলে অনুপাতটা বের করবো পটাশিয়াম বাই হাইড্রোজেনের। তাহলে এটা কত? 78/2 সমান হবে 39। আর তোমার দেয়া আছে কত? দেখো তো অনুপাতটা, পটাশিয়ামের অনুপাত কত? আমার পটাশিয়াম দেয়া আছে 20 আর এটা কত? 3, তাহলে এটা পাবা 6.33। একটু বুঝছি? আচ্ছা, তাহলে এখন বলো তো, এটা কি ছোটো পাইছি না? 39-এর চেয়ে 6.33 কিন্তু ছোটো। ছোটো হইলে কিন্তু উপরেরটা, এই যে অনুপাতের উপরেরটা লিমিটিং বিক্রিয়ক। তাহলে তোমার লিমিটিং বিক্রিয়ক কে? পটাশিয়াম। শেষ। এখন পটাশিয়ামটাকে বাম পাশে রাখি, যে 78 গ্রাম পটাশিয়াম বিক্রিয়া করে 2 গ্রাম হাইড্রোজেনের সাথে। 78 গ্রাম পটাশিয়াম কি করে বিক্রিয়া করে 2 গ্রাম হাইড্রোজেনের সাথে। অতএব 1 গ্রাম পটাশিয়াম বিক্রিয়া করে 2/78 গ্রাম হাইড্রোজেনের সাথে। অতএব আমরা কি লিখতে পারি? কত গ্রাম? আমার এখানে পটাশিয়ামেরটা না, পটাশিয়াম কতটুক দিয়ে আছে? 20। অতএব 20 গ্রাম পটাশিয়াম বিক্রিয়া করে 2 × 20 কত? 78 গ্রাম এর সাথে। তাহলে তোমার হিসাব করে দেখবা, এটার মান পাবা 0.51 গ্রাম হাইড্রোজেনের সাথে। তাহলে এখন তোমরাই বলো, 20 গ্রাম পটাশিয়াম মাত্র বিক্রিয়া করে 0.51 গ্রাম হাইড্রোজেনের সাথে, আর তোমার এখানে হাইড্রোজেন দেওয়া আছে 3 গ্রাম। তাহলে দ্রবণে হাইড্রোজেন থেকে যাবে না, পটাশিয়াম শেষ হয়ে যাবে না? মানে 20 গ্রাম মাত্র বিক্রিয়া করে 0.51-এর সাথে। তাহলে দেখো, পটাশিয়াম আগে শেষ হয়ে যাবে না? তাহলে পটাশিয়ামটা হলো লিমিটিং বিক্রিয়ক। তাইলে বলবা, আর বিক্রিয়ায় থেকে যাবে কি? এখানে বলছে না কোনটি অবশিষ্ট থাকবে? বিক্রিয়ায় হাইড্রোজেন অবশিষ্ট থাকবে কতটুক বলো তো? আমার দেয়া আছে 3 গ্রাম, আমি ডালছি 3 গ্রাম, আর এটা পটাশিয়ামের সাথে বিক্রিয়া করছে 0.51 গ্রাম। তাহলে বিক্রিয়া এই যে 2.49 গ্রাম হাইড্রোজেন কি থাকবে? অবশিষ্ট থেকে যাবে। আর বলবা, যেহেতু পটাশিয়াম বিক্রিয়ায় আগে শেষ হয় তাই তা লিমিটিং বিক্রিয়ক। ডান, একদম সোজা। শুরুতে ট্রিক্স অ্যাপ্লাই করে দেখে নিবা কোনটা লিমিটিং বিক্রিয়ক, তারপর ওই লিমিটিং বিক্রিয়কটাকে বাম পাশে রেখে এটার সাথে এত বিক্রিয়া করে, লিমিটিং বিক্রিয়কের যেটা দেয়া থাকবে এতর সাথে ওইটা কত বিক্রিয়া করে। তাইলে দেখবা যে এইটার অবশিষ্ট কতটুক থাকে সেটা তুমি দেয়া থেকে বিয়োগ করে দিলেই পেয়ে যাবা, আর তোমার পটাশিয়ামটি হবে লিমিটিং বিক্রিয়ক। এক প্যাটার্নে সব অঙ্ক করে ফেলবা। ওকে, চলো পরের অঙ্কে চাই। এখন তোমরা 5 নম্বর অঙ্ক দেখো তো, 25 গ্রাম নাইট্রিক অ্যাসিড ও 25 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া বলছে
কে লিমিটিং বিক্রিয়ক তা বের করতে। তাহলে আগে নাইট্রিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়াটা লিখে ফেলি। অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া লবণ আর পানি পাবো। এই যে সমতাকিত লিখতে হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া পাবা সোডিয়াম নাইট্রেট আর কি পানি, এটা সমতাকিত। তাহলে তার ভর কত হবে দেখো তো, তার ভর যদি আমরা বের করি, হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, এটার কত 14, অক্সিজেন কত 16, আছে 3টা, টোটাল করলে দেখবা পাবা 63। আর সোডিয়াম হাইড্রোক্সাইডের কত, সোডিয়ামের হইল 23, অক্সিজেনের হইল 16, হাইড্রোজেনের হইল 1, তাহলে কত আসবে 40 গ্রাম। ওকে, তাহলে এখন আগে লিমিটিং বিক্রিয়কটা কি একটু রাফ করে দিই, এটা পরীক্ষায় দেওয়ার দরকার নাই তোমার জানার জন্য। তাহলে কি এখানে বড় কোনটা, 63 বড় না 40 বড় বলো তো, 63 বড় বাই 40, অর্থাৎ অনুপাতটা কার, নাইট্রিক অ্যাসিড বাই কত সোডিয়াম হাইড্রোক্সাইড, নাইট্রিক অ্যাসিড বাই সোডিয়াম হাইড্রোক্সাইড। এটার মান 1 পয়েন্ট সামথিং আসবে, 1 পয়েন্ট ধরে না 1.3 আসছে, 63কে 40 দ্বারা ভাগ করলে 1.3 পেলাম ধরে নাও। তাইলে আর আমার দেয়া আছে কত অনুপাত, নাইট্রিক অ্যাসিডের মানও 25, সোডিয়াম অ্যাসিডের মানও 25, তাহলে কত আসবে 1, ছোটো আসছে না, এটার চেয়ে তোমারটা কি ছোটো, ছোটো হইলে কিন্তু উপরেরটা লিমিটিং বিক্রিয়ক, অর্থাৎ নাইট্রিক অ্যাসিডটা হবে লিমিটিং বিক্রিয়ক। তাহলে নাইট্রিক অ্যাসিডের মানটাকে আমরা শুরুতে রেখে বিক্রিয়াটা করব। তাহলে লিখতে পারি এখানে 63 গ্রাম নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে, 63 গ্রাম নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে, 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। অতএব 1 গ্রাম নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে কত 40/63 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। আর তোমার নাইট্রিক অ্যাসিড দেওয়া আছে কত 25, দেখো তো 25 গ্রাম নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে 40 × 25 কত 63 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। এটা যদি তোমরা ক্যালকুলেশন করো পাবা 15.87 সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। তাহলে তুমি এখন আমাকে বলো তো ভাই, যে আমার 25 গ্রাম নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে এত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে, 25 গ্রাম শেষ হয়ে যাবে এত গ্রামের সাথে বিক্রিয়া করতে, তাহলে বিক্রিয়া কি 25 থেকে এইটা বাদ দিলে এই সোডিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট থাকবে না। অতএব আমরা লিখতে পারি যে সোডিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট থাকবে, লাগছে এতটুক আর দিছি এতটুক, তাহলে এইটা অবশিষ্ট থাকবে না, আসবে 9.13 গ্রাম। তাহলে লিমিটিং বিক্রিয়ক কি, যেহেতু নাইট্রিক অ্যাসিড বলবা আগে শেষ হয়, তাই তা কি লিমিটিং বিক্রিয়ক। টান একই প্যাটার্নের অঙ্ক। তাহলে এখন তোমার এই ট্রিক্সটা শিখলে তোমার জন্য অনেক ইজি হয়ে যাবে একই জিনিসটা। ওকে, ট্রিক্স না করে কইরা দেখবে, একটু পেজ বুঝে পড়া যাবে, তাইলে বুঝতে পারবো। ওকে, চলো পরের অঙ্কে যাই। এখন তোমরা 6 নম্বর অঙ্কটা দেখো তো, বলছে প্রমাণ অবস্থায় 15 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রস্তুত করতে কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করতে হবে। ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে যে কার্বন ডাইঅক্সাইড পাই, সেটা 15 লিটার তৈরি করতে আমাকে কতটুক ক্যালসিয়াম কার্বনেট দিতে হবে। তাহলে বিক্রিয়াটা আগে লিখি দেখো তো, ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমি উত্তপ্ত করি তাহলে কি পাই, ক্যালসিয়াম অক্সাইড আর কি পাই, কার্বন ডাইঅক্সাইড। ডান। এই যে দেখো এটার ভরটা লিখি, কারণ আমার এখানে লাগবে কতটুক ক্যালসিয়াম কার্বনেট, এইটার পরিমাণ জানতে চাইছে, আর কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা দেয়া আছে। তাহলে এখানে লিখতে পারি দেখো তো, ক্যালসিয়ামের ভর কিন্তু 40, কার্বন 12, অক্সিজেনের একটা 16 × 3, তাহলে 3 16 48, আর 12 কত 60, আর 40 যোগ করলে আসবে 100। আচ্ছা, আর কার্বন ডাইঅক্সাইড কত মোল বলো তো, এখানে 1 মোল না, 1 মোল মানেই 22.4 লিটার। 1 মোল যে কোনো গ্যাসের আয়তন প্রমাণ অবস্থায় কত 22.4 লিটার। যেহেতু কার্বন ডাইঅক্সাইড লিটারে দেয়া, তাই আমি এর লিটার মানটা নিছি। যদি বলতো এত গ্রাম কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে কতটুকু ক্যালসিয়াম কার্বনেট লাগবে, তাইলে কিন্তু তুমি তার ভর বের করতে। কার্বন ডাইঅক্সাইডের ভর কত 44 গ্রাম, তাহলে বলতো 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড থেকে মানে এত গ্রাম থেকে পাই, মানে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাইতে লাগে এত গ্রাম, একে কত এতে কত। বাট এখানে আয়তনে বলছে, তাই আমি আয়তনের ডাটাটা নিচ্ছি। আমি প্রথমেই বলে দিচ্ছি গ্রামের সাথে আমি আয়তনের ডাটা ডিরেক্ট ইউজ করতে পারি। তাহলে বলে দিবা, অতএব 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড পেতে আমাকে কতটুক ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করতে হবে 100 গ্রাম। 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড পেতে বা প্রস্তুত করতে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট দরকার।
আর 1 লিটার তৈরি করতে 100 বাই কত 22.4 গ্রাম। ওকে, তারপরে দেখো আমার দেয়া আছে কত 15 লিটার। কার্বন ডাইঅক্সাইড প্রস্তুত করতে গুণ করে দিই 100 ইন্টু 15 বাই কত 22.4 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট দরকার। তুমি যদি হিসাব করো তাহলে এটার মান পাবা 66.96 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট দরকার। দেখো মুহূর্তের মধ্যে আনসার শেষ। তুমি যদি বিক্রিয়ার ওই ডাটাগুলো ভেঙে ভেঙে লিখতে পারো আর কিচ্ছু লাগবে না। ওকে, চলো পরের অঙ্কে যাই। এখন তোমরা 7 নম্বর অঙ্কটা দেখো তো। 7 নম্বর অঙ্ক কিন্তু ওই যে উৎপাদের শতকরা পরিমাণ, সূত্রটা কিন্তু আমি লিখে দিছি যে প্রাপ্ত প্রকৃত উৎপাদের পরিমাণ ইন্টু 100 বাই বিক্রিয়া হতে হিসাবকৃত উৎপাদের পরিমাণ। আমি বলছিলাম না আমরা যে বিক্রিয়কগুলো ইউজ করি সেগুলো কিন্তু এনালার না। এনালার মানে কি 100% বিশুদ্ধ না। তাইলে আমরা আসলে কি, তাইলে বিক্রিয়া থেকে হিসাব করে যে মানটা পাই আর বাস্তবে যে মানটা পাই সেটা কিন্তু কি হয়, ভিন্ন হয়। এখানে বলছে না প্রাপ্ত প্রকৃত উৎপাদের পরিমাণ, এটা মানে তুমি রিয়েলি যেটা পাইছো, আর এটা হলো গিয়ে যে খাতা কলমে বিক্রিয়াতে হিসাব করে যেটা পাইছো, এই অনুপাতকে 100 দ্বারা গুণ করে দিলে উৎপাদের শতকরা পরিমাণটা পেয়ে যাবে। তাহলে এখানে কি বলছে 80 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে 39 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায়। উৎপাদের শতকরা পরিমাণ বের করো। তাহলে এখানে যে দেখো ক্যালসিয়াম অক্সাইড উৎপাদ না, এটা বলে দিচ্ছে আমি প্র্যাকটিক্যালি পাই গবেষণাগারে বা প্র্যাকটিক্যালি বা ইন্ডাস্ট্রিতে পাই আর কি উৎপাদটা। তাহলে বাস্তবে কটটুক পাই মানে খাতা কলমে কটটুক, এটা মানে বাস্তবে পাই, খাতা কলমে কটটুক পাই সেটাকে বের করে ফেলি। ক্যালসিয়াম কার্বনেটকে যদি তাপ দিই বা উত্তপ্ত করি, একটু আগেই দেখছো কি পাবো, ক্যালসিয়াম অক্সাইড আর কি কার্বন ডাইঅক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড। তাইলে ক্যালসিয়াম অক্সাইডের ভর আমি একটু আগেই বের করছি, কিন্তু আবার ভর করি 40 ক্যালসিয়ামের, কার্বনের 12, অক্সিজেনের 16 ইন্টু 3, টোটাল আসবে কত 100 গ্রাম। আর ক্যালসিয়াম অক্সাইড 40 প্লাস 16 ইজ ইকুয়াল টু হবে 56 গ্রাম। তাহলে আমি এখান থেকে লিখতে পারি না 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট হইতে ক্যালসিয়াম অক্সাইড পাই কত গ্রাম, 56 গ্রাম। আর তোমার 80 গ্রামকে তাপ দিছো না, 80 গ্রাম থেকে দেখো কটটুক পাও। অতএব আমরা লিখতে পারি 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট হতে পাই 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড। অতএব 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট হতে পাই 56 বাই কত 100 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড। অতএব আমার এখানে কতটুকু উত্তপ্ত করছি 80 গ্রাম, 56 ইন্টু 80 বাই কত 100 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড। তাহলে তুমি হিসাব করে এটা পাবা 44.8 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড। তাহলে এখন বুঝতে পারছো জিনিসটা যে আমি বিক্রিয়া থেকে পাওয়ার কথা 80 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে পাওয়ার কথা কত 44.8 গ্রাম। দেখো তো 44.8 গ্রাম, আর প্র্যাকটিক্যালি পাচ্ছি কত 39 গ্রাম। তার মানে বুঝছো যে ক্যালসিয়াম কার্বনেটে ভেজাল ছিল, তাহলে 39 গ্রাম পাচ্ছি। মানে পরীক্ষাগারে বা বাস্তবে তুমি পাচ্ছ 39 আর খাতা কলমে হিসাব করে পাচ্ছ এইটা। তাহলে আমি বলছিলাম উৎপাদের শতকরা পরিমাণ, এই সূত্র লিখবা, অর্থাৎ উৎপাদের শতকরা পরিমাণ এই সূত্রটা মুখস্থ করবা। উপরে হবে তুমি প্র্যাকটিক্যালি যেটা পাইছো, প্র্যাকটিক্যালি বা যেটা দেয়া থাকবে তোমার প্রশ্নে যেটা দেয়া থাকবে সেটা হলো উপরে কত পাইছো 39, আর নিচে হলো তুমি বিক্রিয়া থেকে হিসাব করে যেটা পাইছো ইন্টু হবে 100। এটা যদি হিসাব করো তাহলে মানটা পাবা 87.1%। অর্থাৎ তোমার যে উৎপাদ দেখো 13%-এর মতো কম পাইছো, কারণ বিক্রিয়ক 100% বিশুদ্ধ ছিল না। পারবা? চলো পরের অঙ্কে যাই। তোমরা 8 নম্বর অঙ্কটা দেখো তো, খুবই ব্যতিক্রমী একটা অঙ্ক, জাস্ট ডাশ করে ফেলো না, একটু বুঝো কি বলছে। 5 গ্রাম সোডিয়াম 10 গ্রাম HCl বিক্রিয়া করে যে লবণ, কি পরিমাণ লবণ পাওয়া যাবে? এই দুইটা বিক্রিয়া করে কি পরিমাণ লবণ পাওয়া যাবে? তাহলে সোডিয়াম আর HCl এর বিক্রিয়াটা আগে লিখে ফেলি তো। পানি, সরি হাইড্রোজেন, শুধু হাইড্রোজেন। ওকে, আচ্ছা তাহলে এটার ভর আমরা লিখতে পারি 2 ইন্টু সোডিয়ামের পারমাণবিক ভর 23, মানে 46 গ্রাম সোডিয়াম বিক্রিয়া করবে কত গ্রাম HCl এর সাথে 2 ইন্টু হাইড্রোজেনের হলো 1, ক্লোরিনের হলো 35.5, তাহলে গুণ করলে পাবা 73 গ্রাম। আর সোডিয়াম ক্লোরাইড কি পাওয়া যাবে 2, সোডিয়ামের হলো 23
ক্লোরিনের কত 35.5। তাহলে এটা হিসাব করে তোমরা পাবা 117 গ্রাম। তাহলে আমরা বলতে পারি 46 গ্রাম সোডিয়াম 73 গ্রাম HCl এর সাথে বিক্রিয়া করে 117 গ্রাম কি তৈরি করে, সোডিয়াম ক্লোরাইড তৈরি করে। ওকে, বাট আমাকে বলছে কি 5 গ্রাম সোডিয়াম 10 গ্রাম HCl এর সাথে বিক্রিয়া করে কি পরিমাণ লবণ, অর্থাৎ এই সোডিয়াম ক্লোরাইড কতটুক তৈরি করবে সেটা বলছে তোমাকে বের করতে। জিনিসটা বুঝছো? মানে এই যে সোডিয়াম আর HCl বিক্রিয়া করে কতটুক লবণ তৈরি করবে, সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ তৈরি করবে সেটা বের করতে। আমাকে যদি একটা বলতো এরকম 5 গ্রাম সোডিয়াম থেকে কতটুক লবণ পাবা, তাইলে হয়তো কিন্তু দেখো যে আমি বলে দিতাম যে 46 গ্রাম সোডিয়াম থেকে পাই এত গ্রাম লবণ, 1 থেকে কত, এত থেকে কত, অথবা শুধু এইটা বললেও হইতো এত থেকে পাই এত, 1 থেকে কত, এত থেকে কত। বাট দুইটা ডাটা দেয়ায় ঝামেলা করে ফেলছে। তাহলে দুইটা ডাটা দিলে কি তুমি দুইটা থেকে বের করবা এইটার এত গ্রাম থেকে কত, এত গ্রাম থেকে কত, এরকম তো হয় না। তাহলে আগে তোমাকে দেখে নিতে হবে লিমিটিং বিক্রিয়ক কোনটা, লিমিটিং বিক্রিয়ক যেইটা সেইটার পরিমাণের লবণ হিসাব তোমাকে করতে হবে। মানে এই বিক্রিয়া আগে যেহেতু দুইটা বিক্রিয়কেরই পরিমাণ দেয়া আছে, তাহলে কোন বিক্রিয়কের সাথে তুলনা করে লবণ বের করবা, সোডিয়ামের ডাটা নিয়ে লবণ বের করবা, না মানে 5 গ্রাম সোডিয়াম থেকে কটটুক পাবা সেটা বের করবা, না 10 গ্রাম HCl থেকে কটটুক পাবা সেটা বের করবা, কোনটা? মনে রাখবা বিক্রিয়কগুলোর মধ্যে যেইটা লিমিটিং বিক্রিয়ক সেটার পরিমাণ দিয়ে আমি লবণটা বের করব। তাহলে সবার আগে আমাকে কি বের করে নিতে হবে, লিমিটিং বিক্রিয়ক। তাহলে আগে দেখি যে কোনো একটা দিয়ে এই দুটার বিক্রিয়া আগে দিই, এইটা আর এইটা। আমরা কি লিখতে পারি, 46 গ্রাম সোডিয়াম বিক্রিয়া করে কত গ্রাম হয় HCl এর সাথে, 73 গ্রাম HCl এর সাথে। অতএব 1 গ্রাম সোডিয়াম বিক্রিয়া করে 73 বাই কত 46 গ্রাম HCl এর সাথে। আর আমার এখানে সোডিয়াম কত দেয়া আছে বলো তো, 5 গ্রাম। আমি এখন লিমিটিং বিক্রিয়ক বের করতেছি, আগের অঙ্কটা 5 গ্রাম সোডিয়াম বিক্রিয়া করে 73 ইন্টু 5 বাই কত 46 গ্রাম HCl এর সাথে। তাহলে এটা যদি হিসাব করো তাহলে তোমরা মানটা পাবা 7.94 HCl, 7.94 গ্রাম HCl। তাহলে এখন তোমরাই আমাকে বলো তো ভাই 5 গ্রাম সোডিয়াম বিক্রিয়া করতেছে এত গ্রাম HCl এর সাথে, মানে 5 গ্রাম সোডিয়াম এত গ্রাম HCl এর সাথে বিক্রিয়া করবে। তাইলে দেখো তো, আর আমার এখানে HCl আছে কত 10 গ্রাম, তাহলে বিক্রিয়া অবশিষ্ট থাকবে কোনটা, HCl না? আমার লাগতেছে 5 গ্রাম সোডিয়ামের সাথে বিক্রিয়ায় দরকার এত গ্রাম HCl, আর আমি ঢালছি 10 গ্রাম HCl, তাহলে বিক্রিয়ায় কি বাকি অংশটা অবশিষ্ট থাকবে না? তাহলে কোনটা লিমিটিং বিক্রিয়ক, সোডিয়াম। তাহলে যেহেতু লিমিটিং বিক্রিয়ক সোডিয়াম, অতএব আমরা কি লিখতে পারি, সোডিয়াম হচ্ছে কি লিমিটিং বিক্রিয়ক। এই লিমিটিং বিক্রিয়কের দিয়েই আমি লবণটা হিসাব করব। যদি দুইটা বিক্রিয়কের পরিমাণ দিয়েই বলে উৎপাদ হিসাব করো, তাহলে তোমার যেটা লিমিটিং বিক্রিয়ক ওইটার সাথে তুলনা করে হিসাব করবা। তাহলে অতএব আমরা লিখতে পারি সোডিয়াম থেকে হিসাব করব। যদি এটা লিমিটিং বিক্রিয়ক হতো তাহলে বলতাম এইটার সাপেক্ষে কত, যে 73 থেকে এত পাই, 1 থেকে কত 10 থেকে কত। বাট এখানে আমি লিমিটিং বিক্রিয়ক পাচ্ছি কি সোডিয়াম, তাহলে বলবো 46 গ্রাম সোডিয়াম হতে কি পাই বলতো, সোডিয়াম ক্লোরাইড পাই বা লবণ পাই কত গ্রাম, 117 গ্রাম। অতএব 1 গ্রাম সোডিয়াম হতে সোডিয়াম ক্লোরাইড পাই 117 বাই কত 46 গ্রাম। আর আমার এখানে 5 গ্রাম থেকে বের করে ফেলবো। হিসাব করে দেখবে তোমরা মানটা পাবা 12.72 গ্রাম সোডিয়াম ক্লোরাইড। এই যে একটুক লবণ পাবা তুমি। তাহলে ডাইরেক্ট করে ফেলতে পারবা না, আগে তোমাকে লিমিটিং বিক্রিয়ক বের করতে হবে, এই লিমিটিং বিক্রিয়কের সাথে তুলনা করে উৎপাদের পরিমাণ বের করতে হবে। ওকে, চল পরের অঙ্কে যাই। এখন তোমরা 9 নম্বর অঙ্কটা দেখো তো, যে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট প্রস্তুত করার জন্য 4.4 গ্রাম CO2 নিছি আর 5 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড নিছি। অর্থাৎ 4.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইড আর 5 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড নিছি কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তৈরি করার জন্য, 10 গ্রাম। আমাকে বলছে বিক্রিয়ায় প্রত্যাশিত উৎপাদ না পাওয়ার যৌক্তিক কারণ ব্যাখ্যা করো। মানে পাওয়ার কথা কত গ্রাম, আর বিক্রিয়াটা লিখি, ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া কি তৈরি হয়, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট। আর দরকার হলো 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, উৎপাদ এটা না।
আমার 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট দরকার। এটার জন্য আমি কি করছি, হিসাব করে নিছি 4.44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড আর 5 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড। ওকে, বাট আমি দেখলাম যে আমি 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট পাই নাই। কেন পাই নাই সেটাই তোমাকে ব্যাখ্যা করতে হবে। আমার কথা বুঝছো? মানে আমার দরকার 10 গ্রাম, এই জন্য আমি এইটা একটুক নিছি, এইটা একটুক নিছি। বিক্রিয়া করার পরে দেখলাম যে আমি 10 গ্রাম পাই নাই। এটাই বলছে প্রত্যাশিত উৎপাদ না পাওয়ার কারণ। তাহলে এই তিনটা জিনিস লিখে ফেলি। ক্যালসিয়াম অক্সাইডের ভর কত? ক্যালসিয়ামের হলো 40, অক্সিজেনের 16, টোটাল হবে কত? 56 গ্রাম। কার্বন ডাইঅক্সাইডের সবাই জানি তার ভর হলো 44 গ্রাম। ক্যালসিয়াম কার্বনেটের ভর কত? ক্যালসিয়ামের 40, কার্বন 12, অক্সিজেন হলো 16 × 3 সমান হবে 100 গ্রাম। তাহলে আগে আমি দেখি 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তৈরি করতে কার্বন ডাইঅক্সাইড কতটুক লাগে। 100 গ্রাম মানে সরি 10 গ্রাম। তোমার তো 100 গ্রামে লাগে এত, আমার তো 10 গ্রাম দরকার না। উৎপাদ কেন হয় নাই? আমি দেখি বিক্রিয়ক ঠিক মতো দেয়া আছে কিনা। আমার কথা বুঝো নাই? আমার তো 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট লাগবে। তাহলে দেখি 10 গ্রাম তৈরি করতে কতটুক কার্বন ডাইঅক্সাইড দরকার আর কতটুক কি ক্যালসিয়াম অক্সাইড দরকার। তাইলেই বুঝবা, পেয়ে যাবা। দেখবা যে আসলে হয়তো এখানে কম দিছি, কোনো না কোনোটা কম দিছি, তাইলে তোমরা কারণটা পেয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি? 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তৈরিতে দরকার হয় 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড। 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তৈরিতে দরকার কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড? 56 গ্রাম। অতএব 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তৈরিতে দরকার 56/100। আর আমার 10 গ্রাম লাগবে, তাই 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তৈরিতে দরকার 56 × 10/100। তাহলে হিসাব করে দেখবা এটার মান আসবে 5.6 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড। ওকে, আবার সেকেন্ড মানটা করব। আবার বলতে পারি না 100 গ্রাম ক্যালসিয়াম কার্বন, দুইটাই করতে হবে তোমাকে। হ্যাঁ, দুইটাই করতে হবে, দুইটাই কম বেশি হইতে পারে, একটা পাইলেই হবে না। 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তৈরিতে দরকার কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড? 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। অতএব 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তৈরিতে দরকার 44/100 গ্রাম CO2। আর আমার 10 গ্রামে কতটুক CO2 দরকার সেটা পেয়ে যাই। হিসাব করে দেখবা এটা আসবে 4.4 গ্রাম CO2। জিনিসটা বুঝতেছো? একটু চিন্তা করো যে আমার 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তৈরি করতে লাগবে এত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড আর এত গ্রাম CO2। এটা আমি বের করলাম। তাইলেই তো আমার তো দরকার, আমি আগে দেখি যে আমার আসলে 10 গ্রাম তৈরিতে কতটুক দরকার, কতটুক ক্যালসিয়াম অক্সাইড লাগবে, কতটুক CO2। এটা করার জন্য আমি 100-তে এত লাগে, একে কত, 10-এ কত, 100-তে এত লাগে, একে কত, 10-এ কত। তাহলে এখন দেখো তো আমি কার্বন ডাইঅক্সাইড দিছি কত গ্রাম? 4.4 গ্রাম। ঠিক আছে, মানে আমার লাগবে 4.4 গ্রাম 10 গ্রাম তৈরিতে, আমি দিছিও 4.4 গ্রাম, আল্লাহ বাঁচায় দিছি। ঠিক আছে, বাট চিন্তা করো ক্যালসিয়াম অক্সাইড দিছি কত? 5 গ্রাম, বাট আমার লাগবে কতটুক? 5.6 গ্রাম, অর্থাৎ 0.6 গ্রাম কি দিছি? কম দিছি। দেখছো গাফলা পেয়ে গেছো না? মানে আমার ক্যালসিয়াম অক্সাইড দরকার 10 গ্রাম, যদি ক্যালসিয়াম কার্বনেট তোমার তৈরি করতে হয় তাহলে ক্যালসিয়াম অক্সাইড দিতে হবে কিন্তু 5.6 গ্রাম। বাট আমার যে কর্মীটা ছিল ফাঁকিবাজ, না হয় বাইরে বিক্রি করে দিছে, আমরা যেটা করি। হ্যাঁ, তাইলে দরকার 5.6, দিছি কত? 5। তাইলে বলবা এখানে বলে দিবা যেহেতু ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণ কম আছে তাই বিক্রিয়ায় আমরা কি পাই না? এই প্রয়োজনীয় উৎপাদ পাই না। এটাই তোমার কারণ। বলবা যে ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণটা কম দেয়া আছে বিক্রিয়ায়, তাই আমরা প্রত্যাশিত উৎপাদ পাই নাই। ওকে, চল পরের অঙ্কে যাই। তাহলে 10 নম্বর অঙ্কটা দেখো তো, এটাও সেম, প্রত্যাশিত উৎপাদ কেন পাই নাই, মানে আগের অঙ্কের মতো। এখানে বলছে 20 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরিতে, বা তোমার দরকার 20 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তুমি নিছো 6.05 গ্রাম ম্যাগনেসিয়াম নিছো, আর 14 গ্রাম কি নিছো? ক্লোরিন। আমাকে বলছে বিক্রিয়ায় 20 গ্রাম উৎপাদ তৈরি হয় না কেন? এই যে 20 গ্রাম দরকার, 20 গ্রাম কেন পাও নাই, বা বিক্রিয়ায় প্রত্যাশিত উৎপাদ কেন পাও নাই সেটা জানতে চাইছে। তাহলে আগে বিক্রিয়াটা করি, ম্যাগনেসিয়াম আর ক্লোরিনের বিক্রিয়াটা। এটা হয়। ওকে, তাহলে 3টার পর ম্যাগনেসিয়াম হলো কত? 24, ক্লোরিন হইল 35.5 × 2 সমান হবে 71। তারপরে আসো এটা কত? ম্যাগনেসিয়ামের 24 প্লাস 35.5 × কত? 2, তাহলে এটা আসবে 95।
দেন তাহলে আমরা বলতে পারি, আগে দেখে নিই যে 20 গ্রাম, এটা গ্রাম এটা গ্রাম, তো 20 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরিতে কতটুক ক্লোরিন লাগবে আর কতটুক ম্যাগনেসিয়াম লাগবে, তাইলে এই গাফলাটা তুমি পেয়ে যাবে। তাহলে আমার এখান থেকে লিখতে পারি না 95 গ্রাম ম্যাগনেসিয়াম তৈরিতে দরকার কত, 24 গ্রাম ম্যাগনেসিয়াম, এটা লিখতে পারি। তাই লিখতে পারি, দেখো তো 95 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরিতে দরকার 24 গ্রাম ম্যাগনেসিয়াম। আর আমার 20 গ্রামে কতটুক লাগে আমরা বের করে ফেলি, 1 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরিতে দরকার 24/95 গ্রাম ম্যাগনেসিয়াম। অতএব 20 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরিতে দরকার 24 × 20 ভাগ কত, 95 গ্রাম ম্যাগনেসিয়াম। এটা যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে মানটা পাবা 5.05 গ্রাম ম্যাগনেসিয়াম। আচ্ছা, এখন আসো সিমিলারলি ক্লোরিনটা করে ফেলি, যে আবার 95 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরিতে দরকার ক্লোরিন কত, 71 গ্রাম। অতএব 1 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরিতে দরকার 71/95 গ্রাম। অতএব 20 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরিতে দরকার 71 × 20 কত, 95 গ্রাম কি দরকার, ক্লোরিন। তাহলে এটা হিসাব করলে তোমরা মান পাবা 14.95 গ্রাম। এখন দেখো তোমরা যে আমি 20 গ্রাম যদি ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরি করতে হয়, আমার ম্যাগনেসিয়াম দিতে হবে 5.05 আর ক্লোরিন দিতে হবে 14.95 গ্রাম বিক্রিয়া। বাট আমার বিক্রিয়ায় দেখো তো ম্যাগনেসিয়াম দিছি 6.05, দরকার 5.05, দিছি 6.05, অসুবিধা নেই, বেশি দিলে তো অসুবিধা নাই। বেশি আমার বলে নাই যে কেন বেশি পাইছি, আমারে বলছে কেন কম পাইছি, তাহলে বেশি দিলে অসুবিধা নেই, তাইলে এটা ঠিক আছে। দরকার আমার একটু তৈরি করতে দরকার 5.05, দিছি 6.05, কোনো অসুবিধা নাই। বাট এটা দেখো তো ক্লোরিন দরকার কত, 14 গ্রাম, আর মানে দিছি 14 গ্রাম আর দরকার হলো কত, 14.95, তাহলে ক্লোরিনটা কম দিছি। তো বলবা এখানে একটু বলবা, যেহেতু ক্লোরিন কম দেয়া আছে তাই বিক্রিয়ায় প্রত্যাশিত উৎপাদ বা 20 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড পাইনি, এটা বলে দিলেই হবে তোমার আনসার। ওকে, চলো পরের অঙ্কে যাই। এখন তোমরা 11 নম্বর প্রশ্নটা দেখো তো, এটা কিন্তু দিনাজপুর বোর্ড 2020-এ আসছে, খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন। একটা বিকার বা পাত্রে দেখো বলছে সোডিয়াম বাইকার্বনেটের কটুক আছে 24.5 গ্রাম আছে। সোডিয়াম বাইকার্বনেট এত গ্রাম একটা পাত্রে আমি নিছি, আমাকে বলছে উদ্দীপকের দ্রবণে আমি যদি 0.6 মোল HCl যোগ করলে কোনটা লিমিটিং বিক্রিয়ক হবে, মতামত। আমি এই দ্রবণে মানে এই যে সোডিয়াম বাইকার্বনেটের 24.5 গ্রামের মধ্যে আমি যদি 0.6 মোল HCl যোগ করি উপর থেকে, তাহলে কোনটা লিমিটিং বিক্রিয়ক, এটার সাথে এটা বিক্রিয়া করে কোনটা লিমিটিং বিক্রিয়ক হবে সেটা তোমাকে বের করতে হবে। এখন অবশ্য সোডিয়াম বাইকার্বনেট আর HCl এর বিক্রিয়াটা আমরা একটু দেখি। সোডিয়াম বাইকার্বনেট আর HCl এটা বিক্রিয়া করলে দেখবা সোডিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড আর কি পাবা, পানি পাবা। তাহলে এই দুইটা যেহেতু লিমিটিং বিক্রিয়ক, তাহলে কাজ এইটা আর এইটা নিয়ে এদের ভরটা আমরা বের করে ফেলি। সোডিয়াম 30, হাইড্রোজেনের 1, কার্বনের 12, অক্সিজেন হলো 16 × 3, হিসাব করে দেখবা এটার মান পাবা 84 গ্রাম। সোডিয়াম বাইকার্বনেটের আণবিক ভর, HCl এর আণবিক ভর কত, হাইড্রোজেনের 1, ক্লোরিনের 35.5, ইজ ইকুয়াল টু হবে কত, 36.5। ওকে, তাহলে কোনটা লিমিটিং বিক্রিয়ক হবে, আমার কিন্তু এই দুইটার ভর দরকার, এই দুইটার কি দরকার, ভর দরকার। বাট এখানে কিন্তু দেয়া আছে মোল 0.6 মোল HCl, এখানে কি দেয়া আছে 0.6 মোল। তাহলে এই মোলটাকে আমরা আগে কি করি, ভরে কনভার্ট করে দিই। ভরে কেমনে কনভার্ট করবো, খুব সোজা। দেখো আমরা লিখতে পারি না যে 1 মোল HCl, এই যে 1 মোল HCl মানেই কিন্তু এইটা 36.5 গ্রাম HCl ইজ ইকুয়াল টু কত হবে, 36.5 গ্রাম। 1 মোল HCl মানেই তার আণবিক ভর, 1 মোল যে কোনো জিনিস মানেই তার আণবিক ভরে গ্রামে প্রকাশ করলে এটা হলো 1 মোল, বা 1 মোল HCl মানেই তো 36.5 গ্রাম। তাহলে এখান থেকে আমরা হিসাব করি অতএব 0.6 মোল HCl, আমরা ভরটা আগে বের করে ফেলি,
36.5 ইন্টু কত 0.6 এত গ্রাম। এটা হিসাব করে দেখবা আসবে 21.9 গ্রাম HCl। দেখো HCl এর পরিমাণটা আমি পেয়ে গেছি, মানে এখানে 24.5 গ্রাম সোডিয়াম বাইকার্বনেটের সাথে 21.9 গ্রাম HCl বিক্রিয়া করে। মোল দেয়া আছে, মোল দেয়া থাকলে এটাকে তার ভরে কনভার্ট করে দাও, তাইলেই হইল। এখন তুমি বলতে পারো দুইটার ভর দেয়া আছে, কোনটা লিমিটিং বিক্রিয়ক মুহূর্তের মধ্যেই বের করে ফেলতে পারবা। আমরা যে কোনোটাই করি, দেখো তো 84 গ্রাম সোডিয়াম বাইকার্বনেটের সাথে বিক্রিয়া করে কত বলো তো, 84 গ্রাম সোডিয়াম বাইকার্বনেটের সাথে বিক্রিয়া করে এত গ্রাম HCl, 36.5 গ্রাম HCl। ওকে, অতএব 1 গ্রাম সোডিয়াম বাইকার্বনেটের সাথে বিক্রিয়া করে 36.5 বাই কত 84 গ্রাম HCl। আর তোমার সোডিয়াম বাইকার্বনেট দেওয়া আছে 24.5 গ্রাম, 24.5 গ্রাম সোডিয়াম বাইকার্বনেটের সাথে বিক্রিয়া করে 36.5 ইন্টু 24.5 বাই কত 84 গ্রাম HCl। এটা যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে মানটা পাবা 10.65 গ্রাম HCl। এখন তোমরাই বলো ভাই, 24.5 গ্রাম সোডিয়াম বাইকার্বনেটের সাথে এত গ্রাম HCl বিক্রিয়া করে, আর আমার HCl আছে 0.6 মোল, মানেই এত গ্রাম 21.9 গ্রাম। আমায় দিছি 21.9 গ্রাম, এর মধ্যে মাত্র 10.65 গ্রাম বিক্রিয়া করে এটার সাথে। তাহলে কোনটা আগে শেষ হবে, সোডিয়াম বাইকার্বনেট? বলবা যেহেতু সোডিয়াম বাইকার্বনেট আগে শেষ হবে, তাই এখানে লিমিটিং বিক্রিয়কটা কে, সোডিয়াম বাইকার্বনেট। আর এটার পরিমাণ HCl এর পরিমাণ দ্রবণে কতটুক থাকবে, এই যে 21.9 থেকে এটা বিয়োগ করে দিলে যেটা থাকবে এত পরিমাণ HCl দ্রবণে তখনও অবশিষ্ট থাকবে। তাহলে এখান থেকে একটা লেসন লার্ন শিখলাম, মোল দেয়া থাকলেও আমি ভরে কনভার্ট করে দিতে পারি, কারণ যে কোনো জিনিসের 1 মোল মানেই তার আণবিক ভর। তাহলে ওই অনুযায়ী 0.6 মোল হলে ওইখানে কত গ্রাম দিছি সেটা পেয়ে যাও। আসো পরের অঙ্কে। 12 নম্বর জিনিসটা দেখো তো, 12 নম্বর কি বলছে, 12 নম্বর বলছে লেড নাইট্রেটকে উত্তপ্ত করলে আমি পাবো লেড অক্সাইড, আর কি পাবো ওয়াই, মানে একটা প্রতীক দিচ্ছে আগে, এখানে কি পাবো বলা নাই। এটা চট্টগ্রাম বোর্ড 2020-এ আসছে, প্লাস অক্সিজেন। তাহলে সবসময় মনে রাখবা লেড নাইট্রেটকে যদি উত্তপ্ত করি, এই যে বললাম না বিক্রিয়া যে যত বেশি জানবে তার জন্য সুবিধা, এটাকে যদি আমি উত্তপ্ত করি বা তাপ দিই তাহলে পাবো লেড অক্সাইড। আর সমতা কি, তো এটা হবে 2 মোল, এটা হবে 2 মোল, এটা হবে এই হোয়াইট জায়গায় হবে 4 অণু নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড, হ্যাঁ নাইট্রিক অক্সাইড না, নাইট্রোজেন ডাই অক্সাইড প্লাস কত হবে অক্সিজেন। তাহলে এখন দেখো তো এটা হলো সমতাকিত সমীকরণ। 2 মোল লেড নাইট্রেটকে যদি উত্তপ্ত করি 2 মোল লেড অক্সাইড, 4 মোল নাইট্রোজেন ডাই অক্সাইড আর 1 অণু বা 1 মোল অক্সিজেন পাবো। ওকে, তাহলে আমাকে বের করতে বলছে 60 গ্রাম বিক্রিয়ক, মানে 60 গ্রাম লেড নাইট্রেট হতে কত আয়তনের অক্সিজেন পাবো। মানে আমার শুধু এইটার ডাটা লাগবে আর এইটার ডাটা, মানে এইটার 60 গ্রাম থেকে কতটুকু আয়তনের অক্সিজেন পাবো। তাহলে আমরা এটার ভরটা বের করে ফেলি, দেখো তো 2 লেডের পারমাণবিক ভরটা দেয়া আছে, একটু ব্যতিক্রম হইলে নর্মালি পরীক্ষায় দিয়ে দিবে, কত বলো তো 207। ওকে, তো 207 যদি দেয়া থাকে প্লাস এখানে নাইট্রোজেনের কত বলো তো 14, তাই না? এখন একটা জিনিস মনে রাখবা, এই NO3 এর বাইরে কিন্তু ব্র্যাকেট আরেকটা স্কোয়ার আছে, এটা দিয়ে বোঝায় কিন্তু এখানে নাইট্রোজেন আছে 2টা, অক্সিজেন আছে 3 দুগুণা কয়টা 6টা, জিনিসটা এইরকম আর কি। এটা যদি থাকে তাহলে এটা দিয়ে বোঝাচ্ছে এখানে কিন্তু স্কোয়ার মানে কি, এখানে নাইট্রোজেন আছে কয়টা 2টা পরমাণু, অক্সিজেন আছে কয়টা, এখানে 3টা, এরকম 2টা থাকলে কয়টা হবে 6টা পরমাণু। বুঝতে পারছো? তাইলে এইভাবে করতে পারো 2টা জিনিস, এখানে থার্ড ব্র্যাকেট দিয়া নাইট্রোজেনের হলো 14, অক্সিজেনের কত 16, একটার আছে 3টা। এইটাকে আবার তোমাকে টোটালটাকে 2 দ্বারা গুণ করতে হবে, এই 2 দ্বারা গুণ করতে হবে। ওকে, আর এই টোটালটা আবার 2 দ্বারা গুণ, অর্থাৎ 2 তো 2 মোল, 1 মোলের ভর কত হবে, লেডের হলো 207 প্লাস এই ব্র্যাকেটেরটাকে আবার 2 দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে, আর এই টোটালটাকে 2 দ্বারা গুণ করতে হবে। হিসাব করে দেখবা পাবা 662 গ্রাম। আর অক্সিজেনটা কি বাই করতে বলছে, আয়তন না, তাহলে তার ভর নিব না। এখানে কতটুক 1 মোল অক্সিজেন না, এখানে অক্সিজেন আছে কত 1 মোল, 1 মোল যে কোনো জিনিসের আয়তন আমরা কত জানি 22.4 লিটার।
তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি ভাইজানেরা, যে 662 গ্রাম বিক্রিয়ক হতে পাই এত লিটার অক্সিজেন। অতএব 662 গ্রাম লেড নাইট্রেট হতে পাই কত লিটার অক্সিজেন, 22.4 লিটার অক্সিজেন। অতএব 1 গ্রাম লেড নাইট্রেট হতে পাই 22.4 বাই 662 লিটার অক্সিজেন। আর তোমার কটুক বলছে 60 গ্রাম। বিক্রিয়ক মানেই কিন্তু লেড নাইট্রেট, বিক্রিয়ক তো একটাই আছে, যদি দুইটা থাকতো তাইলে না ঝামেলা, একটাই তো আছে। ওকে, তাইলে 60 গ্রাম লেড নাইট্রেট হতে পাই 22.4 ইন্টু 60 বাই কত হবে 662 লিটার অক্সিজেন। হিসাব করে দেখবা এটার মান তোমরা পাবা 2.03 লিটার। ওকে, তারপরে আসো পরের অঙ্কে যাই। তোমরা 13 নম্বর প্রশ্নটা দেখো তো, এটাও কিন্তু বোর্ডের প্রশ্ন। এখানে কি দিছে দেখো তো, একটা বুরেটে, এই উপরের বুরেটে 500 মিলিলিটার 0.2 মোলার HCl এর দ্রবণ আছে, আর নিচে কি বলছে সোডিয়াম কার্বনেটের 250 মিলির দ্রবণ আছে, বাট সোডিয়াম কার্বনেট আছে কত গ্রাম, 10 গ্রাম। অর্থাৎ এই দ্রবণে সোডিয়াম কার্বনেট আছে 10 গ্রাম, আর এই যে বুরেটে, এটা বাদ দাও এখন, এইটার মধ্যে আছে 500 মিলিলিটার 0.2 মোলার HCl এর দ্রবণ, আর এইটার মধ্যে আছে 10 গ্রাম সোডিয়াম কার্বনেটের দ্রবণ। একটু বুঝছি। আচ্ছা, এখন আমাকে বলছে বুরেট থেকে সম্পূর্ণ দ্রবণ, মানে এই বুরেট থেকে, এটা বুরেট, হ্যাঁ, এটা হলো ফ্লাক্স, এই পুরো দ্রবণটা যদি আমি ফ্লাক্সে ঢেলে দিই তাহলে দ্রবণের প্রকৃতি কি হবে, ক্ষারীয় না অম্লীয়, সেটা বের করতে বলছে। দ্রবণের প্রকৃতি কি, দ্রবণের প্রকৃতি আমি একটু বলে দিই তোমাকে। যদি তোমার পাত্রে, ধরো তুমি একটা পাত্র নিছো, পাত্রে যদি অ্যাসিড থাকে তাহলে তোমার দ্রবণের প্রকৃতি হবে অম্লীয়, মানে তোমার দ্রবণে যদি অ্যাসিড থাকে সেটা হবে অম্লীয়, আর তোমার দ্রবণে যদি ক্ষার থাকে সেটা হবে কি, ক্ষারীয়। তাহলে এখন বিক্রিয়া করতেছে দেখো HCl আর কি সোডিয়াম কার্বনেট, এটা কিন্তু ক্ষার, সোডিয়াম কার্বনেট কিন্তু ক্ষার, আর HCl মানে কি, অ্যাসিড। তাহলে হিসাব করে দেখবা দ্রবণে যেইটা বেশি থাকবে, অবশিষ্ট থাকবে, অর্থাৎ এই দুইটার মধ্যে বিক্রিয়া করার পরে যেটা বাকি থাকবে দ্রবণের প্রকৃতিটা হবে তার মতো। HCl আর সোডিয়াম কার্বনেটের বিক্রিয়ার পরে যদি HCl দ্রবণে থেকে যায় তাহলে দ্রবণটা হবে অম্লীয়, আর যদি ক্ষার বা সোডিয়াম কার্বনেট থেকে যায় তাহলে দ্রবণটা হবে ক্ষারীয়। তাহলে এখন বুঝতে পারতেছো আমাকে দেখতে হবে এই দুইটার মধ্যে লিমিটিং বিক্রিয়ক কোনটা। যেটা লিমিটিং বিক্রিয়ক সেটা শেষ হয়ে যাবে, আর যেটা লিমিটিং বিক্রিয়ক না দ্রবণে ওইটা থেকে যাবে, তাহলে দ্রবণের প্রকৃতি হবে ওইটার মতো। ডান। তাহলে লিমিটিং বিক্রিয়ক দেখার আগে দেখো আমাকে বিক্রিয়াটা এটা না, দেখো তো HCl আর কি সোডিয়াম কার্বনেট, HCl আর সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করে তুমি পাবা, এটা 2 অণু লাগবে, হ্যাঁ, 2 অণু সোডিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস কত, পানি। এটা হলো তোমার সমতাকিত বিক্রিয়া, তাই না? তাহলে এখন আমাকে দেখতে হবে এই দুইটার মধ্যে কোনটা লিমিটিং বিক্রিয়ক। বিক্রিয়া হচ্ছে কিন্তু HCl আর সোডিয়াম কার্বনেট। তাহলে HCl কত, 2, 35.5 প্লাস 1, ক্লোরিনের এইটা, তাহলে টোটাল আসবে 73। আচ্ছা, আর সোডিয়াম কার্বনেটের ভর আমরা সবাই জানি 106, এটা আমি বের করিনি, আমি আর বের করলাম না। এই যে সোডিয়াম কার্বনেটের ভর হবে 106, HCl এর 2 অণু HCl এর ভর হবে 73 গ্রাম। আমার এখন লিমিটিং বিক্রিয়ক বের করা খুব সোজা, কিন্তু এখানে একটা জিনিস দেখো, সোডিয়াম কার্বনেট কতটুক বিক্রিয়া করতেছে সেটা দেয়া আছে। লিমিটিং বিক্রিয়ক বের করতে হলে দুইটার ভর জানা লাগবে, জানবো না? আচ্ছা, সোডিয়াম কার্বনেটের ভর দেয়া আছে, বাট HCl এর ভরটা কি নাই, দেয়া নাই। তাইলে আমাকে HCl এর ভরটা আগে কি করে নিতে হবে, তোমার বিক্রিয়া HCl কতটুক আছে সেটা জেনে নিতে হবে। সেটা কি দিয়ে মনে আছে, মোলারিটির সূত্রটা সেকেন্ড পর্বে আমি যেটা দেখাইছিলাম, ফার্স্ট পর্বে সরি, যে W সমান কত জানি আমরা, SBM বাই কত, 1000। এই যে মোলারিটির সূত্র আমরা জানি, W মানে দ্রবের পরিমাণ সমান হবে দ্রবণের ঘনত্ব, মোলারিটি দ্রবণের আয়তন, আর কি দ্রবের আণবিক ভর বাই 1000। তাহলে মানটা বসায় দিই ভাই, এখানে দ্রবণের মানে এই জিনিসটা নাও, শুধু HCl এর ভর বের করতেছি। HCl এর দ্রবণের মধ্যে HCl কতটুক বা W এর মান বের করতে হইলে দেখো এই দ্রবণের মোলারিটি কত, 0.2 মোলার, মানে S এর মান 0.2, আয়তন কত 500, HCl এর আণবিক ভর কত, এটা HCl না, HCl এর আণবিক ভর 36.5, মানে HCl এর আণবিক ভর শুধু HCl,
35.5 আর 1 যোগ হবে, তাহলে কত হবে 36.5 বাই হবে 1000। এই সূত্রের মাধ্যমে যদি ক্যালকুলেশন করো তাহলে দেখবা তোমরা মান পাবা 3.65 গ্রাম HCl। তাইলে আমি এখন HCl এর মানটা পেয়ে গেলাম। HCl আছে কত 3.65 গ্রাম HCl। ওকে, এখন সুজানা মানে দেখো এটাও কিন্তু বোর্ডের প্রশ্ন, হ্যাঁ, আগে এই বিক্রিয়ার মাধ্যমে তোমাকে HCl এর পরিমাণটা বের করে নিবা। তাহলে এখন তুমি দেখো এতটুক HCl আর এতটুক সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করতেছে, তুমি দেখো দ্রবণে কোনটা থেকে যাবে, যেটা আগে শেষ হবে ওইটা থাকবে না, কিন্তু যেটা শেষ হবে না ওইটা থাকবে। তাহলে দ্রবণের প্রকৃতিটা হবে ওইটার মতো, অ্যাসিড থাকলে অ্যাসিডিক, ক্ষার থাকলে ক্ষারীয়। তাহলে কি দেখো তো, আমরা দেখি কোনটা থাকবে, যে কোনো একটা নিয়ে করি। দেখো তো আমরা এখান থেকে লিখতে পারি 73 গ্রাম HCl বিক্রিয়া করে কত গ্রাম সোডিয়াম কার্বনেটের সাথে 106 গ্রাম সোডিয়াম কার্বনেটের সাথে, এটা লিখতে পারি। অতএব 1 গ্রাম HCl বিক্রিয়া করে 106/73 গ্রাম সোডিয়াম কার্বনেটের সাথে। অতএব আমার HCl কত পাইছি, আমি বিক্রিয়া করতেছি 3.65, HCl বিক্রিয়া করে 106 ইন্টু 3.65 বাই কত 73 গ্রাম এটার সাথে। এটা হিসাব করে দেখবা তোমরা পাবা 5.3 গ্রাম কি সোডিয়াম কার্বনেটের সাথে। এখন তোমরাই আমাকে বলো তো ভাই, তোমার 3.65 গ্রাম HCl বিক্রিয়া করে 5.3 গ্রাম সোডিয়াম কার্বনেটের সাথে, আর তোমার বিক্রিয়ায় সোডিয়াম কার্বনেট আছে কত গ্রাম 10 গ্রাম। তাহলে এই 3.65 গ্রাম, এইটা 3.65 গ্রাম এতটুকুর সাথে বিক্রিয়া করবে। তাহলে দ্রবণে কি সোডিয়াম কার্বনেট থেকে যাবে না? মানে 3.65 গ্রাম HCl মাত্র এতটুকুর সাথে বিক্রিয়া করে। তাহলে এই দুইটা ব্যালেন্স হয়ে গেলে বাকি থাকবে, কিন্তু বাকি অংশটা সোডিয়াম কার্বনেট থেকে যাবে। তাহলে লিমিটিং বিক্রিয়ক কি এখানে HCl, সোডিয়াম কার্বনেট না। তাহলে দ্রবণে কি থেকে যাবে, দ্রবণের থেকে যাবে কি সোডিয়াম কার্বনেট থাকবে। তাহলে সোডিয়াম কার্বনেট ক্ষার, তাহলে তোমার দ্রবণটা হবে ক্ষারীয়। শেষ বলবা যেহেতু HCl লিমিটিং বিক্রিয়ক, HCl শেষ হয়ে যাবে, তাহলে আমার দ্রবণে সোডিয়াম কার্বনেটের পরিমাণ থাকবে, কতটুক থাকবে সেটাও বের করে দিতে পারো। 10 আর দিছিলা, লাগছে কাজে লাগছে একটু, তাহলে 10 মাইনাস এটা করলে এই অংশটুকু থেকে যাবে। তাহলে তোমার দ্রবণের প্রকৃতিটা হবে ক্ষারীয়। খুব মজার অঙ্ক নয়? একই অঙ্ক দেখো, লিমিটিং বিক্রিয়ক দিয়ে একটা দ্রবণের প্রকৃতিও তুমি বের করে ফেলতে পারো। দ্রবণে যেটা থাকবে মানে অ্যাসিড আর ক্ষারের ক্ষেত্রে একই, তাহলে ক্ষার থাকলে ক্ষারীয়, অ্যাসিড থাকলে অ্যাসিডিক। থ্যাংকস ফর ওয়াচিং।